হয়ে গেছে না? একটু জুম করা যায় কিনা, যদি কথা শোনা যায় তাহলে ভাই বললেন যে শোনা যাচ্ছে। হ্যাঁ পারফেক্ট। এখন এখন ঠিক আছে। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, ভাইরা শোনা যাচ্ছে? আর একটু প্লিজ বলবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ফ্যাক্টরস। ওয়ালাইকুম আসসালাম। তো আগে বলেন আপনাদের ছুটি কেমন গেল বলুন। ছুটিতে আপনারা কয় মিনিট পড়াশোনা করেছেন? ঘন্টা বলা তো ঠিক হবে না, কয় মিনিট বলা ঠিক হবে? ওয়ালাইকুম আসসালাম ব্রাদার্স। সব ওকে? ওকে ঠিক আছে, সব যদি ওকে যায়, সবার আগে বলো তোমরা কি বলে। আমরা একটু পরে শুরু করতেছি, 5 মিনিট পরে, মানে 3-4 মিনিট পরে শুরু করে দিচ্ছি। আজকে হলো তোমাদের চলতরিতের লেকচার নাম্বার 2। কিন্তু তার আগে একটু শুনি যে তোমরা ঈদ তো গেল, ছুটিতে পাচ্ছ, পড়াশোনা কেমন যাচ্ছে? 0.00001 সেকেন্ড। ভাই আপনার ঈদ কেমন গেল? এই তো মাস্ত। ক্লাস কি ফ্রি? ইয়েস বাচ্চা, ক্লাস ফ্রি। আচ্ছা আমি একটু বলে দিই, সেটা তোমাদের জন্য। প্রথম কথা হলো আজকে হলো ভাই চলতরিতে লেকচার নাম্বার 2, ঠিক আছে? লেকচার নাম্বার 1টা অলরেডি নেওয়া হয়েছে, ঠিক আছে? লেকচার নাম্বার 1টা অলরেডি নেওয়া হয়েছে। ভাইয়া কোথা থেকে দেখবো? হালকেনস্টাইনের ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে? হালকেনস্টাইনের ইউটিউবের ভিডিও সেকশনটা তুমি যদি একটু স্ক্রল করো, ঠিক আছে? একটু ভালোই স্ক্রল করা লাগবে, একটু নিচে যাইতে 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 দেখবা আমারটা পেয়ে যাবো, ঠিক আছে? হালকেনস্টাইনের ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। ওকে, লেকচার নাম্বার 1টা দেওয়া আছে। হ্যাঁ, আজকে আমরা লেকচার নাম্বার 2টা শুরু করতেছি, ঠিক আছে? তাই ভাইয়া যারা লেকচার নাম্বার 2তে, প্রথমে তোমরা বুঝতে একটু প্যারা খাবা, কারণ লেকচার নাম্বার 1-এ তারুণ বেগ বোঝানো হয়েছে। তো তারুণ বেগটা দেখে দেন লেকচার নাম্বার 2টা করতে হবে। হ্যাঁ, এমন তো না যে কোনো একটা মুভির মাঝখানে যে বসে দেখা শুরু করতেছো, তাই তো হবে হবে না ভাই, ঠিক আছে? এখন আপাতত ক্লাস করতে পারো, বাট লেকচার নাম্বার 1টা দেখা মাস্ট। আমি কোথায় আছে? ইউটিউবে দেওয়া আছে। তোমরা তো আবার অনেকে আমার কথা বুঝো না, না আমি উগান্ডার ভাষায় কথা বলে মাঝে মাঝে নিজের উপরেই ডাউট হয়, ঠিক আছে? তোমাদের উপর ডাউট হয় না, বুঝে গেছে? হালকেনস্টাইনের ইউটিউবে লেকচার নাম্বার 1টা ভিডিও সেকশনে দেওয়া আছে রেকর্ডেড ফরম্যাটে। আমি আবার বললাম, ওকে ঠিক আছে? দিনাজপুর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেখান থেকেই করো ভাই, ঠিক আছে? খাতা আর কলম নিয়ে বসো প্লিজ। খাতা কলম ছাড়া, খাতা এবং কলম ছাড়া লেকচার দেখতে বসবেন না দয়া করে। এখানে শ্যাডোজটা জানি কীরকম, ঠিক আছে? নাকের উপর লেখে, মুখের উপর লেখে, জম্বি জম্বি ভাইব দিতেছে। আচ্ছা ওকে, তাহলে শুরু করা যাক। মানে শুরু করা যাবে স্যাররা? আপনাদের জন্য তো ক্লাস নেওয়া হচ্ছে, যদি আপনারা পারমিশন দেয় তাহলে ভাই শুরু করে দিব। আর যখন শুরু করবো তখন ভাই অবশ্যই কোনো চ্যাটিংয়ে চ্যাট করবেন না, ঠিক আছে? এই সময় লেকচারের উপর মনোযোগ দিবেন। শুরু করা যাবে? কয়টা লেকচার হবে ভাইয়া? 5টা থেকে 6টা। এই তো ভাইয়া। আমার নাম কি? আমার নাম হলো অভিষেক শিকদার, OVISHEK ঠিক আছে? অভিষেক শিকদার। একজন তো বলেন ভাই শুরু করা যাবে কিনা? 2 মিনিট পরে করেন কেন? এখন তোমাদের 2 মিনিটে কি আছে? আচ্ছা ঠিক আছে, অন্য কোনো কথা এখানে বলে লাভ নাই, ঠিক আছে? পেজে মেসেজ দিতে হবে, ঠিক আছে? আমি জানি না ভাই, ভাইয়া তোমার কি মনে হয় যে পুরা জিনিস সব আমি কন্ট্রোল করি, আমি খালি লেকচার নিই, বাকি ম্যানেজমেন্টের কি আমি কোনো কিছু জানতে পারি? একটু তো বুঝতে হবে, ঠিক আছে? ওকে তাহলে শুরু করি। আচ্ছা ওকে, শুরু করা যাক। এখন আপনারা কেউ ভাইয়া চ্যাটিং করেও লাভ নেই, কারণ কি আমি দেখতেছি না। তো হ্যালো ভাইরা, সবার কী অবস্থা? আশাটা কি ভালো আছো? তবে আজকে আমরা চলে আসলাম চরতরিতের লেকচার নাম্বার 2তে, ঠিক আছে? লেকচার নাম্বার 1টা অলরেডি নেওয়া হয়েছে। লেকচার নাম্বার 1-এ ভাই আমরা তারুণ বেগ পর্যন্ত শেষ করছিলাম, ঠিক আছে? ড্রিফট ভেলোসিটি পর্যন্ত শেষ করা হয়েছে। তো আজকে আমরা এরপর থেকে চলতরিতে কন্টিনিউ করব। তো কেউ যদি ভাই তারুণ বেগ যদি পড়ে না থাকে তাহলে ভাই প্লিজ তারুণ বেগটা পড়ে নেবেন, না হলে এই লেকচারটা বুঝতে প্যারা খাবেন, ঠিক আছে? তাহলে আসলে শুরু করা যাক। ওকে, তাহলে এখন ভাই আমরা তড়িৎ আর তারণ বেগের মধ্যে সম্পর্ক দেখব। আর আরেকটা কথা, যদি কেউ ইংলিশ ভার্সনের হয় তাও কোনো প্যারা নেই, ঠিক আছে? ভাইয়া বাংলা ইংলিশ দুটোই পারে, ঠিক আছে? ইংলিশও বলে দেবো, তো তুমি ইংলিশ থেকেও দেখে নিতে পারবা। তো ফার্স্টে হেডিং কি ভাইয়া? রিলেশন বিটুইন কারেন্ট অ্যান্ড দ্য ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে? বুঝতে পারলাম, ওকে শুরু করা যাক। তো ফার্স্টে ধরো আমি একটা পরিবাহী নিই, ঠিক আছে? ডোন্ট জাজ মাই আর্ট, ঠিক আছে? আমি আই এম নট, মানে আমি আর্টে এক্সপার্ট না, জাস্ট বুঝলেই হবে, ঠিক আছে? ধরো আমি একটা কন্ডাক্টর নিলাম, বা ধরো একটা পরিবাহী নেওয়া হইলো। তবে আপনি আগের ক্লাসে পড়াইছেন যে একটা পরিবাহীতে ইলেকট্রন হয়তো বা অনেক ছোটাছুটি করতে পারে, কিন্তু কখনো কি ওখানে কোনো কারেন্ট বা তড়িৎ থাকে? দা কথা হলো না ভাইয়া, থাকে না। কেন থাকে না? সিমুলেশন দিয়ে ভিডিওতে দেখাইছিলাম যে প্রতি সেকেন্ডে বাম থেকে ডানে যে কটা ইলেকট্রন যায় আর ডান থেকে বামেও ঠিক একই মোমেন্টে সেই কটা ইলেকট্রনে আসে। তাই ওভারঅল কি তোমার এই পরিবাহীতে এখন কোনো কারেন্ট নাই। ভাই কখন কারেন্ট আসবে? যখন ধরো তুমি একে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলা, ঠিক আছে?
একটা ব্যাটারির সাথে যখনই ভাই কানেক্ট করে দিলে এখন এখানে কারেন্ট বা তড়িৎ কি ভাই চলাচল করা শুরু করবে, ঠিক আছে। ইলেকট্রিসিটির ফ্লো এখন ভাই হবে। কেন হবে ভাই? কারণ হলো ভাই এখানে তুমি যদি একটা ইলেকট্রনকে নাও, ঠিক আছে, একটা ধরো ইলেকট্রনকে যদি নাও, এই ইলেকট্রন তো জানো ভাই তাই না, পজিটিভকে দেখছে, আকর্ষণ পাইছে, এখন কি ভাই ছোটাছুটি করে বাড়ি খেতে 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 যাবে, কি বেগ নিয়ে যাবে ভাই? তারণ বেগ নিয়ে যাবে। তার মানে কি ভাইয়া এটার যে গড় বা এভারেজ সেটা কি একটা বেগ নিয়ে সামনে যাবে, এবং এই বেগটাকে আমরা আগের ক্লাসে পড়েছিলাম, সেটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। কথা বুঝতে পারছো? জি ভাই। তার মানে ভাই আগের ক্লাসে তারণ বেগের একটা ফর্মুলা পড়ানো হয়েছিল, সেটা কি ভাই? ভিডি ইজ ইকুয়াল টু, যদি কারো মনে না থাকে তাও বলে দিই, বেগের ফর্মুলা কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আদি বেগ কোনো ছিল না ভাই? ছিল না। কেন ছিল না? কারণ কি প্রতি সেকেন্ডে যে কটা ইলেকট্রন ধরো ডান থেকে বামে আসতেছিল, ঠিক একই মোমেন্টে বাম থেকে ডানেও যাচ্ছিল, তার মানে আদি বেগ কী ভাই? শূন্য। এ বা ত্বরণ কী হবে ভাই? ত্বরণ মানে কি? এফ ইকুয়াল টু এম এ। এ মানে কি? এফ বাই এম। এফ কী ভাই? এফ হলো আমার, দেখো এখানে একটা তড়িৎ প্রাবল্য আছে না, যে ভাই তড়িৎ প্রাবল্য আছে, এখানে হলো এফ ইজ ইকুয়াল টু হলো কি ভাই আমার ই কিউ। এখানে ভাই আমার এফ ইজ ইকুয়াল টু কি? ই কিউ। আর কিউ মানে কি ভাই? আমার একটা ইলেকট্রনের চার্জ। তার মানে আপনি এটাকে এটা লিখতে পারেন যে ই, ঠিক আছে, ছোটোই আর কি ভাই বড়ই। তার মানে আমি এখানে চাইলে লিখতে পারি ভিডি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এম। আর ভাই টাইম কি দিব? টাইম হলো ভাই আমার টাও। টাও মনে আছে? সংঘর্ষের সময়, মানে কি একটা আর একটা বাড়ি খাওয়ার মাঝখানে যে টাইমটা, ঠিক আছে, ও আর কি কি বলবো মানে চলাচল করে, সেটাকে বলা হয় কি ভাই? টাও বা সংঘর্ষকালের সময়, ঠিক আছে, বা ইংলিশে এটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। বুঝে গেছে? জি ভাই। এটা হলো কি আমার তারণ বেগের ফর্মুলা, যেটা আগের ক্লাসে খুব ধীরে সুস্থে বোঝানো হয়েছে, বাট তাও আমি এটা তোমাদেরকে সামারি বা রিভাইজ দেওয়া নিলাম। যেভাবে ভিডি ইজ ইকুয়াল টু কি ভাই? ই ডিভাইডেড বাই এম ইন্টু টাও। এইটা আশা রাখি ভাই বুঝতে কারো কোনো সমস্যা নেই। বুঝে গেছে? যদি কেউ এটা বুঝতে প্যারা খাও, লেকচার নাম্বার 1টা ভাই দেখে আসতে হবে, ঠিক আছে। এখানে আমি কিছু করতে পারবো না, ঠিক আছে, আমাকে বলে লাভ নেই। ওকে, জি ভাই বুঝলাম। এখন কথা হলো ভাই আপনার এই তারণ বেগটা নিয়ে আমি করবো কি? দেখো তারণ বেগ মানে কি ভাই? ইলেকট্রনের চলাচল করা শুরু হয়েছে, যে ভাই চলাচল করা শুরু হয়েছে, ঠিক আছে। সবাই ভাই এখানে মনোযোগ দাও, যতই চ্যাট করো কোনো লাভ নাই, এখানে আমি দেখতেছি না, ঠিক আছে। এখন এখান থেকে চাইলে বলতে পারো যে ভাই কি ইলেকট্রনের প্রবাহের জন্য, ঠিক আছে, যেহেতু আমার ইলেকট্রন প্রবাহ করতেছে, তার মানে ভাই কি সৃষ্টি হয়েছে? তড়িৎ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের প্রবাহের জন্য তড়িৎ সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কারেন্ট, তড়িৎ সৃষ্টি হয়েছে। কথা বুঝে গেছে? যেভাবে বুঝতে পারছে, এটা মুছে দিই কারণ এটা আগের ক্লাসে জিনিস, কোনো দরকার নেই। তাহলে মানে কি ভাই এখানে ইলেকট্রনের প্রবাহের জন্য কি ভাই তড়িৎ সৃষ্টি হয়েছে বা কারেন্ট সৃষ্টি হয়েছে। এখন আমরা ভাই তড়িৎ আর এই যে তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটির মধ্যে একটা রিলেশন দেখবো, ঠিক আছে। ফর্মুলাটা ভাই মনে রাখার খুবই অস্থির একটা টেকনিক আছে। আমি আগে ফর্মুলাটা লিখি। আই ইজ ইকুয়াল টু ভি না, কোনটা কে কাকে কার কি পরিচয় সব আমি বলে দিচ্ছি। এটা কি ভাই আমার আই ইজ ইকুয়াল টু ভি না, ঠিক আছে। ওকে, এটার ভাই ডেরাইভেশন বা প্রমাণ দেখার কি কোনো দরকার আছে? তাই অ্যান্সার হলো না ভাই, এটার প্রমাণ দেখার কোনো দরকার নাই। যদি থাকতো তাহলে আমি অবশ্যই দেখাই দিতাম। ফর্মুলা কী ভাই? আই ইজ ইকুয়াল টু ভিনা। মনে রাখবো কীভাবে? মনে করো ভিনা হলো কোনো একটা মেয়ের নাম, ঠিক আছে, ভিনা। আবার মেয়েরা চাইলে এমনি মনে রাখতে পারো নাবেদ, ঠিক আছে, মানে এ নি এ ভিডি, ঠিক আছে, নাবেদ। বা ছেলেরা তো মনে রাখবে ভিনা দিয়ে। ওকে, আমারও ভিনা দিয়ে মনে থাকে, তোমাদেরও ভাই ভিনা দিয়েই মনে থাকবে, ঠিক আছে। জি ভাই বুঝে গেছে। এখন কথা হলো ভাই এখানে কোনটা কার পরিচয় খেয়াল করো। প্রথম কথা ভালো করে খেয়াল করো, পরিচয়গুলো লিখে দিচ্ছি। এই যে ভিডি যাকে দেখতেছো, এই ভিডিও হলো ভাই আমাদের তারণ বেগ, ঠিক আছে। এই ভিডিও হলো কি আমাদের তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। ইকে দেখা যাচ্ছে, ই হলো ভাই আমাদের ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, এটা অনেকে জানে না। 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। বুঝা গেছে? এখন এই এনটা নিয়ে অনেক জায়গাতে কিছু কিছু জায়গাতে ভুল দেওয়া আছে, ঠিক আছে। এই এনটা হলো তোমার ইলেকট্রনের ঘনত্ব, ঠিক আছে। আমি কি বললাম? এই এনটা হলো তোমার ইলেকট্রনের ঘনত্ব, বা ইংলিশে খুব সুন্দর একটা নাম আছে ক্যারিয়ার ডেন্সিটি। ক্যারিয়ার ডেন্সিটি মানে কি? তোমার প্রতি মিটার কিউবে কয়টা ইলেকট্রন আছে। বুঝে গেছে? টোটাল ইলেকট্রনের নাম্বার এটা না, মানে টোটাল ইলেকট্রনের সংখ্যা এটা না। অনেক জায়গাতে এটা লেখা থাকে, ঠিক আছে, বাট এটার যে রিয়েল যদি মিনিংটা তুমি বুঝো, তাহলে সেটা কীভাবে? আমার এখানে এনটা কি? ইলেকট্রনের ঘনত্ব, ঠিক আছে। ওকে, ইলেকট্রনের ঘনত্ব, বা যেটাকে ইংলিশে বলা হয় ক্যারিয়ার ডেন্সিটি। এটার মানে কী ভাই? এটার মানে হলো প্রতি আয়তনে কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে। বা এটাকে তুমি ফর্মুলা চাইলে লিখতে পারো ইলেকট্রনের সংখ্যা ডিভাইডেড বাই হলো ভাইয়া আয়তন, ঠিক আছে। ওকে, এটাকে চাইলে কি লেখা যায়? ইলেকট্রনের সংখ্যা ডিভাইডেড বাই কি ভাই? আমার আয়তন। কথা বুঝে গেছে? তার মানে ভাই টোটাল যে ভলিউমটা বা টোটাল যে আয়তনটা, সেখানে ভাই টোটাল কয়টা ইলেকট্রন আছে। এখন তোমাদের আমি এখানে একটা মাস্ট একটা কোশ্চেন আমি চাইলে জিজ্ঞেস করতে পারি, সেটা হলো এই যে এন,
এই এনের এককটা কি হবে দেখি তো। একটা কোশ্চেন তোমাদের জন্য আমি জিজ্ঞেস করলাম, সেটা হলো এখানে যে এনটা দেখতে পাইতেছো, এই এনটার এককটা কি হবে। দেখি কে পারে। এখানে যে এনটা যে আছে, এই এনের এককটা কি হবে। ভাইয়া আমি এইচএসসি 25 এখন থেকে প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে। কি বলে, কংগ্রেচুলেশন অ্যান্ড বেস্ট অফ লাক। নিতেই পারো, চোখ আছে দেখতেই পারো, কোনো সমস্যা নেই। আমার যে কোশ্চেনটা সেটা হলো এখানে যে এন দেখতে পাচ্ছ, এনের এককটা কি হবে। এই এনের এককটা কি হবে বাচ্চারা। তাড়াতাড়ি ব্রাদার্স। সাব্বাস, পার মিটার কিউব, গুড। ঠিক আছে, এককটা হলো ভাই পার মিটার কিউব। ও বুঝছো কেমনি অ্যান্সার দিছে ভাই। সংখ্যা বা নাম্বারের ভাই কোনো একক থাকে না, যা একক সব কি ভাই আমার আয়তনের। আর আয়তন মানে কি ভাই ভলিউম, ভলিউম মানে কি ভাই মিটার কিউব। তার মানে এটার যে ভাই একক হবে সেটা হবে কি ভাই পার মিটার কিউব। বুঝা গেছে, এনের যে এককটা বুঝা গেছে। যারা বুঝো নাই, সংখ্যার কোনো একক নাই, ঠিক আছে, এটা ডিজিট নাম্বার। ধরো 5টা 6টা 7টা ইলেকট্রন আছে, কিন্তু ভাই আয়তনের একক আছে, সেটা কি ভাই মিটার কিউব। যেহেতু এটা নিচে ভাগ আকারে আছে, তাই এটা হয়ে গেছে মিটার ইনভার্স 3। ঠিক আছে, যে একজন অ্যান্সার দিছে, ব্রাদার তোমার নামটা ভুলে গেছে, ওকে, বাট হ্যাঁ ওর অ্যান্সারটা রাইট। এ কি ভাই, এ হলো আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া। ভাই ক্রস সেকশনাল এরিয়া মানে কি, এই দেখো একটা পরিবাহী, পরিবাহীর যে এদেরকে দেখা যাচ্ছে, জিভায় দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে ধরো তোমার কাছে একটা ফ্লাক্স আছে, ওই যে ওখানে ফ্লাক্স আছে, ফ্লাক্সটার যে মাথাটা, ঠিক আছে, ওইটাকে বলে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ভাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া। তার মানে ভাবে এখান থেকে সব আই ইজ ইকুয়াল টু ভিনার, প্রতিটা কে কোনটা কি সব কিছুর পরিচয় ভাই দেওয়া আছে। এখান থেকে ডিরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন আসবে, মানে ধরো একদম সবই দিয়ে দিবে। ধরো তোমাকে আই বের করতে বলবে, তারণ বেগও দিবে, ইলেকট্রনের চার্জ তো জানো, এনও তোমাকে দিয়ে দিবে, দেখবা লেখা থাকবে প্রতি মিটার কিউবে এই কয়টা ইলেকট্রন আছে, আর দেখবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও দিয়ে দিয়েছে। সর্বোচ্চ ধরো এটা তোমার কত দিতে পারে, 2 মিটার স্কোয়ার। ধরো তোমার প্যারা দিতে চাইলো, মিটার স্কোয়ার দিয়ে না দিয়ে এককটা দিয়ে দিবে 2 মিলিমিটার স্কোয়ার। এখন তোমাকে মিলিমিটার স্কোয়ার থেকে মিটারে নেওয়া শিখতে হবে। কেমনে নেয় ভাই, 10⁻⁴ দিয়ে গুণ করে জাস্ট ভ্যালু বসাবা, ক্যালকুলেশন করবো, তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনে তোমার যদি ফর্মুলা মনে থাকে, সবচেয়ে বেশি তোমার ভুল হতে পারে ক্যালকুলেশন মিস্টেক। তাছাড়া এখানে ভাবা চিন্তার কোনো কিছুই নেই। কথা বুঝে গেছে? তাহলে এই স্লাইডটা ভাই সবাই তুলে নাও। আশা রাখি কারো যদি কোনো কনফিউশন থাকে এনি টার্মে, তাহলে ভাই বলতে পারো। থাকার কথা না, এখন পর্যন্ত কিছুই পড়ায়নি, ঠিক আছে, আগের ক্লাস থেকেই সব উঠাই নিয়ে আসছি। আতিফ ব্রো, আমাকে যেভাবে তেল দিচ্ছ, ঠিক আছে, এইভাবে তেল হলো তোমাদের কলেজ অথরিটিকে দিবা, ঠিক আছে। কলেজ অথরিটিকে দিয়ে দেখবা যদি কোনো সুবিধা করতে পারো। আমার হাতে তো কোনো পাওয়ার নাই, তো দিয়েও লাভ নেই। যদি তোলা হয় তাহলে ভাই বলবেন যে ভাই তোলা শেষ, নেক্সট স্লাইডে চলে যাব। একদম ইজি, একদম ইজি জিনিসপাতি, ঠিক আছে। কারো কোনো কনফিউশন আছে? এটা কি ভাই প্রাইভেট ক্লাচ? না ভাই, এটা প্রি ক্লাচ। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কারো কোনো কনফিউশন নেই, তার মানে আমি সেই পড়াইছি। আচ্ছা, এইবার আমরা ধীরে ধীরে, ঠিক আছে, এটার এখন ডেপথে ঢুকবো, ঠিক আছে। এখন আমরা ধীরে ধীরে, ভাইয়া এই ক্লাসটা কি এইচএসসি 24 নাকি 25 নাকি 26 সবাই দেখতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 25রা দেখতে একটু প্যারা খেতে পারে, কারণ এখানে স্থির তড়িতের যেমন আগের স্লাইডে এই যে তোমার এখানে যে এফের যে ফর্মুলাটা যে এটা হয়তো বা 25-এর অনেকে জানে না, কারণ আর স্থির তড়িৎ পড়া নেই। এখন ফর দ্য টাইম বিং যদি কেউ ফর্মুলাটা মুখস্থ করে চলে যায়, আর পরে যদি স্থির তড়িৎটা ধরে নেয়, মানে স্থির তড়িৎটা দেখে নেয়, তাহলেও চলতড়িৎ পারবে, কোনো সমস্যা নেই। বুঝে গেছে? আর 24টা তো পারার কথা, কারণ অনেকে স্থির তড়িৎ পড়ে ফেলছে, আর 23টা তো কয়েকদিন পর পরীক্ষাই। সো যদি 25 বা 26-এর যদি কেউ দেখো, কিছু কিছু ফর্মুলা ফর দ্য টাইমিং তোমার মনে হবে আকাশ থেকে পড়লো নাকি, ওইটা মেনে নিবা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, পরে ওইটা আমরা দেখে নিব বা শিখে নেব, তাহলেই ভাই লেকচার দেখতে পারবো, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝাই দেওয়ার কাজ ভাইয়ার, ঠিক আছে, বুঝাই দেওয়ার কাজ ভাইয়ার, ওকে। আচ্ছা, এখন ভাই এই যে আগের যে রিলেশনটা তুমি দেখতেছো, এখন সবাই এখানে মনোযোগ দাও। আই ইজ ইকুয়াল টু ভি না, এখন আমি এটাকে নিয়ে কাজ করা শুরু করবো, ঠিক আছে। আচ্ছা, শুরু করা যাক। তাহলে আমি আগের স্লাইড থেকে কি পেলাম, আই ইজ ইকুয়াল টু ভি না, ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু ভি না। এবার দেখো আমি এটাকে মডিফাই করবো, ঠিক আছে, মডিফাই করে 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 ভাই কই যাবেন, ওহমের সূত্র আনবো, ঠিক আছে, যেই ওহমের সূত্র তোমরা 9-10-এ পড়েছিলা, ঠিক আছে, কিন্তু জানতা না কই থেকে আসছে, ওইটা আজকে দেখতে পারবো। এখন দেখো
এখানে আমরা চাইলে যে ভিডিকে দেখতেছো তাই না, তারণ বেগের একটা ফর্মুলা শেখানো হয়েছে, সেটা কি ভাইয়া ই ডিভাইডেড বাই এম ইন্টু টাউ, আগের স্লাইডে লেখা আছে। তাহলে আমি এখন এটা ফর্মুলাটা যদি বসাই দিই, ই ডিভাইডেড বাই এম, আর এখানে হলো ভাইয়া টাউ, এখানে ই, এখানে এন, এখানে এ। বুঝে গেছে ভাই ফর্মুলাটা কই থেকে আসছে? আমি পাশে লিখে দিই। সেটা হলো কি ভাই ভিডি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টাউ। বুঝে গেছে? এখানে জাস্ট আমি ফর্মুলাটা পুট করছি, ঠিক আছে, আর কোনো কিছু করিনি, ঠিক আছে, নাথিং নিউ। ওকে ভাইয়া, এইবার দেখো আমি ই এর জায়গায় একটা ফর্মুলা বসাবো, সেটা হলো, এখন এইটা হয়তো বা 25 বা 26টা দেখে নাই, ফর দ্য টাইম বিং জাস্ট মেনে নাও ফর্মুলাটা কি, যখন স্থির তড়িৎ পড়বা তখন ভাই বুঝে যাবে, ঠিক আছে, ফর দ্য টাইম বিং জাস্ট ধরে নাও। আচ্ছা, এবার তোমাদের একটা ফর্মুলা কি মনে আছে কিনা আমি জানি না, সেটা হলো ভাই ভি ইজ ইকুয়াল টু ইএল। মনে পড়ে? হ্যাঁ ভাই মনে পড়ে, ভি ইজ ইকুয়াল টু ইএল। তার মানে আমি এখানে ইর জায়গায় লিখতে পারি ভি বাই এল, ঠিক আছে। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, এটা জাস্ট এখন তুমি মেনে নাও, তারপর ভাই স্থির তড়িৎ লেখচিত্রটা দেখে নিও, ঠিক আছে। ভি ইজ ইকুয়াল টু ই এল। ভাই ই কি? ই হলো তড়িৎ প্রাবল্য, এল কি? এল হলো পুরো পরিবাহীর দৈর্ঘ্য, আর ভি কি ভাই? ভি হলো বিভব, ঠিক আছে, তড়িৎ বিভব। কথা বুঝে গেছে? জি ভাই বুঝতে পারছি। এখন এখানে দেখো কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি একসাথে করা যাবে, সেটা হলো দেখো এই ই আর এই ই চাইলে গুণ করা যায়, তাই না? এই ই আর এই ই চাইলে গুণ করা যাবে, জি ভাই যাবে। এটা হয়ে যাবে কি আমার ই স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ভাই করে দেন, ঠিক আছে, তাহলে ভাই করে দেন, কিসের অপেক্ষায় আছেন? আমি করবো কি, ভিটাকে একটু সাইডে নিয়ে আসবো, ঠিক আছে, কেন আনবো বলতেছি, ই স্কোয়ার টাউ এন এ, আর এখানে হলো আমার এম এল। এতটুকু পর্যন্ত আশা রাখি সবার ক্লিয়ার, ঠিক আছে। যদি কোনো ভুল কি করেছি আমি কোনো জায়গাতে? না ভাই, এখন এতটুকু পর্যন্ত আমি কোনো ধরনের কোনো ভুল করিনি। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জাস্ট আমি দুইটা স্টেপে দুইটা ফর্মুলা ইউজ করছি, এখানে একটা ফর্মুলা ইউজ করছি আর এই জায়গাতে একটা ফর্মুলা ইউজ করছি, আর কোনো জায়গাতে কোনো ফর্মুলা এখন পর্যন্ত ইউজ করা হয় নাই। আই গেস সবার ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো ভাই দেখো আমি এখানে সাইড চেঞ্জ করবো, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, সাইড চেঞ্জ করবো। সেটা করবো কি ভাই, এই পুরো জিনিসটাকে আমি এই সাইডে আনবো, ঠিক আছে, এই পুরো জিনিসটাকে আমি এই সাইডে আনবো। সেটা হলো কি ভাই, এম এল দিব, নিচে দিব আমি এন ই স্কোয়ার টাউ এ, আর আইটাকে এই জায়গায় রেখে দেবো, ঠিক আছে, আইটাকে এই জায়গায় রেখে দেবো। এইবার যদি কেউ এই জিনিসটাকে, ঠিক আছে, যে জিনিসটা লেখা হয়েছে এটার উপর যদি একটু ফোকাস দেয়, সেটা হলো ভাই এটা কাইন্ড অফ লাইক ভি ইজ ইকুয়াল টু আই আর এর মতো চেহারা মনে হচ্ছে, কিন্তু আর এর জায়গাতে এই যে পার্টিকুলার যে পার্টটা, ঠিক আছে, এই যে পার্টিকুলার যে পার্টটা, এইটা হলো তোমাদের কাছে নিউ, ঠিক আছে, এটা তোমরা এর আগে কখনো দেখো নাই। এটা নিয়েই হলো আমাদের আজকের ক্লাসের যা মারামারি বলতে পারো সব এটা নিয়েই হবে। এখন এর দিকে একটু ভালো করে তাকাও, সেটা হলো এই হলো ভাই আমাদের রোধ, ঠিক আছে, এই হলো আমাদের রোধ। একটু পরে এই জিনিসটাকে নিয়ে পুরো অ্যানালাইসিস করা হবে। দেখো তুমি যদি একটা নির্দিষ্ট পরিবাহী বা কন্ডাক্টরের কথা বলো যেখানে কোনো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না, দেখো ইলেকট্রনের ভর কি কখনো চেঞ্জ হবে? না ভাই, হবে না। এমন তো না যে বাল্কে গেছে, মোটা হয়ে গেল, হয় না। পরিবাহীর দৈর্ঘ্য বাড়তে পারে? না ভাই, বাড়বে না। ভিতরে যে ইলেকট্রন ছোটাছুটি করতেছে এন, তাই না, ইলেকট্রনের সংখ্যা সেটাও বাড়বে না। ই তো ভাই জীবনে বাড়বে না। তাও মানে কি ভাই, সংঘর্ষের সময় যদি একটা সার্টেন কন্ডিশন দেন বা শর্ত দেন যেখানে আপনি তাপমাত্রা নিয়ে কোনো হাতাহাতি করতেছেন না, তার মানে কি ভাই টাও কিছু হবে না। পরিবাহী তো আপনি চেঞ্জ করে দিতেছেন না যে এ বাড়বে, তার মানে কি একটা সার্টেন কন্ডিশনে, ঠিক আছে, যখন তাপমাত্রাটা আপনার নির্দিষ্ট, তখন কি ভাই এই যতগুলো জিনিস আপনি দেখতেছেন একটাও ভাইয়া বাড়া সম্ভব না। মানে কি ভাই সবাই ধ্রুবক হয়ে যাবে। কথা বুঝে গেছে? জি ভাইয়া। তার মানে এই সবাই কি ভাই আমার কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা কি ভাই সব আমার ধ্রুব হয়ে যাবে। আর যখন ভাই এরা সবাই ধ্রুব হয়ে যাবে তখন আপনি এখান থেকে বলতে পারেন, মানে একে সবাই কনস্ট্যান্ট না? জি ভাই কনস্ট্যান্ট। এটা যদি ভাই কনস্ট্যান্ট হয়ে যায়, এখান থেকে বলা যায় ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, যেটাই তোমরা ওহমের লতে পড়তা, মনে পড়ে কারো? ঠিক আছে, এটাই কি তোমরা ওহমের লতে পড়তা যে ভাই ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। কেন ভাই? এখানে সবাই কি ভাই আপনার ধ্রুবক। কখন ধ্রুবক? যখন আপনার তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে, ঠিক আছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আমি তাহলে এই কন্ডিশনটা একটু সাইডে লিখি, সেটা কি ভাই, যে তাপমাত্রা যদি ভাই নির্দিষ্ট থাকে, ঠিক আছে, তাহলে কি ভাই তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এর জায়গাতে আমরা লিখতে পারি রোধ বা আর, ঠিক আছে, এখান থেকে লেখা যায় ভাই ভি ইজ ইকুয়াল টু আই আর। কথা বুঝতে পারছো? জি ভাই বুঝে গেছে। এখান থেকে তুমি চাইলে এটাকে আরেকটু মডিফাই করে চলে লিখতে পারো, সেটা হলো আর ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। এইবার এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা দেখতে পাইতেছো, এই ফর্মুলাটাতে অনেকের মিসকনসেপশন আছে। কনসেপশনটা কি, যে ভাইয়া
রোধ হলো আপনার বিভব আর তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে, পুরাপুরি ভুল, ঠিক আছে। রোধ কখনোই বিভব আর তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে না। বা কেন নির্ভর করে না, দেখো খেয়াল করো, রোধের আসল যে ফর্মুলা সেটা কিন্তু ml ডিভাইডেড বাই এনই স্কোয়ার টাউ এ, ঠিক আছে, ml ডিভাইডেড বাই এনই স্কোয়ার টাউ এ। রোধ বিভব আর আই কারোর উপরই ডিপেন্ড করে না। একটা পরিবাহীর তুমি যদি তাপমাত্রা ঠিক রাখো তাহলে ওইটার রোধটার ভাই সবসময় ফিক্সড হয়ে যায়। বিভব আর আই তুমি যাই করো সেটা আর এর কোনো যায় আসে না, বুঝে গেছে? এটা তোমরা অনেক মিসকনসেপশনে ভুগো যে ভাইয়া বি চেঞ্জ করবো আই চেঞ্জ করবো রোধও চেঞ্জ হয়ে যাবে। না ভাইয়া, রোধ হলো একটা পরিবাহীর একটা সার্টেন প্রপার্টি বলতে পারবো বা বৈশিষ্ট্য, যেটা জাস্ট তাপমাত্রার উপর নির্ভর করে, অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, ঠিক আছে। তাপমাত্রা আর ওই ম্যাটেরিয়ালটার প্রকৃতি, ধরো লোহা একটা হয়ে গেল, কাঠ আর একটা হয়ে গেলো, তাই না, আমাদের বডি আর একটা হয়ে গেল, এক একজনের রোধ কি ভাই এক এক রকম, বুঝে গেছে সবাই? কথা বুঝতে পেরেছেন? তারপর ভাই এখান থেকে কী পাওয়া যাবে ভাই, আর ইকুয়াল টু কী পাওয়া গেল ভাই, ভি ডিভাইডেড বাই আই পাওয়া গেছে। ক্লিয়ার ভাই? জি ভাই, বুঝতে পারছি। এই যে ওহমের সূত্রটা দেখছো, ওহমের সূত্র কীভাবে আসছে, এই আই ইকুয়াল টু ভিনা থেকে টাস 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 করে এই পর্যন্ত চলে আসছে। ওকে, এইবার এই যে আর ইকুয়াল টু ভি বাই আই আছে, এই আর এর আমরা এককটা বের করবো, ঠিক আছে। ভালো করে খেয়াল করো, রোধের এককটা কোন এক ভার্সিটির অ্যাডমিশন টেস্টে জানি আসছিল, তখন কিন্তু সবার অবস্থা খারাপ হয়ে গেছিলো। কারণ কীভাবে রোধের এককটা বের করা একটু টাফ আছে, ঠিক আছে, নর্মাল কাজের এককের মতো না যে ঠাস করে বের করলে ঠাস করে বের হয়ে গেল। ওকে, তবে এখন ভালো করে ফোকাস করো, আমি আর ইকুয়াল টু ভি বাই আই মানে কীভাবে রোধের এককটা বের করবো। আচ্ছা, বের করা যাক। আসো, প্রথম কথা সেটা হলো, কোনো একটা জিনিসের একক যদি বের করতে হয় তাহলে আমাদেরকে সেটা কী করতে হবে বলতে হবে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসকেই ভাঙতে হবে, তাই না, মানে কি ভৌত রাশি যে প্রাথমিক যে রাশিগুলো আসে সেখানে ভাঙতে হবে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ভি এর ফর্মুলা কি, ঠিক আছে, তাহলে তোমাকে বলবো যে ভাই ভি এর যে ফর্মুলাটা সেটা হলো ডাব্লু বাই কিউ। এখন এটা অনেকে জানে না, ঠিক আছে, ভোল্টেজের ফর্মুলা আছে, ঠিক আছে, ডাব্লু বাই কিউ। যারা জানো না পাশে লিখে রাখো, ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, ঠিক আছে। ডাব্লু মানে কি ভাই, কাজ। ওকে, ডাব্লু বাই কিউ আমি জাস্ট একক বের করার জন্য ফর্মুলা বসাচ্ছি, আর এটা হলো কি আমার আই। এখন আমরা সবাই জানি ডাব্লু বা কাজের এককটা কি বলো তো ভাই, কাজের একক হলো ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস। এফ এর একক কি, এম এ, এম এল টি ইনভার্স টু, এস মানে কি ওখানে আরেকটা এল আছে, তার মানে আমি এখানে কাজের একক বলতে পারি কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু। বুঝে গেছে? যারা বুঝে নেয় তারা ধীরে ধীরে করো। ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস, এফ মানে কি এম এ মানে কি এল টি ইনভার্স টু, ওখানে একটা এস ছিল তাই হয়ে গেছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ক্লিয়ার? ওকে, এবার ভাই কিউকে কী বলা যায়, দেখো মনে আছে তোমাদের আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তার মানে কিউ ইজ ইকুয়াল টু কী বলা যায়, আইটি। আই এর একক কী ভাই, অ্যাম্পিয়ার বা এ। তার মানে এখান থেকে আমি বলতে পারি কি আইও কি একটা এ, এখানেও একটা এ আছে, তার মানে কি আমার এ স্কোয়ার, আর যে কী আমার টাইম। শেষ, একক বের হয়ে গেছে। এখন তো সবগুলোকে উপরে ট্রান্সফার করলেই হয়ে যাবে। তাহলে ভাই দেখাই যাচ্ছে এম এল স্কোয়ার এ ইনভার্স টু, এটা উপরে যদি যায় টি ইনভার্স থ্রি। এটাই হলো ভাই আমাদের রোধের একক, ঠিক আছে, এটাই হলো আমাদের রোধের একক, ঠিক আছে। তাহলে ভাই এটা যদি কোনো অ্যাডমিশন টেস্টে যদি আসে আর তুমি যদি কনভার্সনগুলো না জানো তাহলে ভাই রোধের একক কিন্তু জীবনেও লিখতে পারবা না, ঠিক আছে। অপন রয় ভাইয়া ফালতু ক্লাস, থ্যাঙ্কস ফর ইউর ওপিনিয়ন। আচ্ছা, ক্লিয়ার? বুঝে গিয়েছে? এম এল স্কোয়ার এ ইনভার্স টু টি ইনভার্স থ্রি, এটার যদি ভাই একক বের করতে দেয়, তুমি যদি স্টেপ বাই স্টেপ না করতে, কারণ এটা ভাই মুখস্থ করা সম্ভব, কাজেরটা না বের করতে করতে অনেকের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। কিন্তু ভাই এইটা তো করো, এক কাজ করা যায় কি, মুখস্থ করো, ধরো তুমি মুখস্থ করলা রোধেরটা, আর ধরো পরীক্ষা দিতে আসলো, ধরো এক্সামিনার আমি তোমার দিয়ে দিলাম, আচ্ছা তুমি রোধের একক মুখস্থ করছো, আচ্ছা একটা কাজ করো, ধারকত্বের একক বের করো তো। দেখো ওখানে কিন্তু ফর্মুলা কি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, ওটাও কিন্তু তুমি পারবা। কী করবো ভাই, সেম কিউ এর জায়গায় বসাবো কি এটি, আর ভিটা তো আমি ভাই অলরেডি দেখাইছি। তার মানে দেখছো ফান্ডামেন্টালস বা বেসিক যদি ঠিক থাকে তুমি কিন্তু ধারকেরটা ধরো মুখস্থ করো নাই, তাও কিন্তু ভাই বের করে আসতে পারবা। আর অন দ্য আদার হ্যান্ড তুমি যদি একটা মুখস্থ করে যাও তাহলে কিন্তু ধরা খাবা। আর তারপর কথা ভাই কত মুখস্থ করবা, তাই না, একটা তো লিমিট আছে। ফান্ডামেন্টাল ঠিক রাখো, ইজিলি পারবা। আগে বলো এই বোর্ডে যা যা পড়ানো আছে সব কি ক্লিয়ার? যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারেন। আজকে কোন টপিক পড়াই? আজকে আমরা পড়ে যাচ্ছি হলো জাবেদা, ঠিক আছে। যদি কেউ হিউম্যানিটিসের কমার্সের যদি কেউ ক্লাস করে, ঠিক আছে, আজকে আমরা জাবেদা পড়ছি। কমার্সের তোমাদের কাছ থেকে কয়েকটা টার্ম আর কি শিখছি। ওকে ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। একে তো এসি হলো 24-এ দেওয়া, আমার পানি হলো মনে হয় 16 ডিগ্রি সেলসিয়াসে, একটু পর মনে হচ্ছে গলা ভেঙে যাবে। ওকে,
তাহলে এটা ভাই ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? ভাই আয়রনি করেন না, তুমি যতই উচ্চশিক্ষিত, তুমি যদি আয়রনি না বুঝো তাহলে তোমার এই শিক্ষার কোনো দাম নেই, ঠিক আছে? আচ্ছা আসো নেক্সট আসি, এবার সিরিয়াস, ঠিক আছে? এইবার সবাই ভাইয়া সিরিয়াস। এবার আমরা ভাই ওহম ল নিয়ে কথা বলা শুরু করবো। বি ভেরি সিরিয়াস, বি ভেরি সিরিয়াস। দেখো ব্যাপারটা হলো চলতরিতের চ্যাপ্টারটা খুবই ছোটো, কিন্তু এখানে ভাই ফর্মুলা খুবই ছোটো 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 ফর্মুলা, ঠিক আছে? ছোটো 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 ফর্মুলা, তোমাকে সব কিছু সিকোয়েন্সে মনে রাখতে হবে। হ্যাঁ দেখো আমি যেরকম, আমি কিন্তু তোমাদের জন্য দেখো প্রতিটা স্লাইড কিন্তু ফাঁকা, হ্যাঁ কোনো কিন্তু কিছু লিখে আনা হয় নাই, কিন্তু সব কিন্তু নতুন করেই আমি কিন্তু একটা অর্ডারেই কিন্তু ভাই লিখতেছি। তোমরাও বাসায় যখন এই জিনিসটা রিভাইজ দিবা, ফার্স্টে জিনিসটা ভালো করে পড়বা, পরে কি ভাই খাতাটা অফ করে একটা ফ্রেশ খাতা নিবা, তারপর কি সব কিছু ভাই তুমি সিকোয়েন্সে লেখার ট্রাই করবা, তাহলে ভাই চ্যাপ্টারটা তোমার একদম ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি ভাইয়ার মতো একটা হেডিং দিবা, আর কীভাবে সবগুলো নিজে নিজে না দেখে সিরিয়ালি লিখতে হবে, বুঝতে পারছো? জি ভাই ওকে, এবার আসেন ভাই শুরু করি। আচ্ছা ওহমের ল বা ওহমের সূত্র দেখেন ভাই, এই ভাইয়া কি বলছে দেখো, এই ভাইয়া বলছে যে নির্দিষ্ট তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা, ঠিক আছে? নির্দিষ্ট ও নিম্ন তাপমাত্রায় তার মানে ভাই ওহম কিন্তু একটা কি বলতে পারো রেস্ট্রিকশন বা শর্তর মতো দিছে যে নির্দিষ্ট তাপমাত্রা হইতে পারে, তাপমাত্রাটা কম থাকতে হবে, ঠিক আছে? যখন তোমরা ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে যখন যাবা, একটা গ্রাফ আঁকবো, তখন তোমরা গ্রাফটা দেখে বুঝবা, তো তখন তোমাদের এই কন্ডিশনগুলো মানতে হবে, নাহলে দেখবা মানে স্যার গ্রাফ চাইছে একরকম, তোমার গ্রাফ হয়েছে অন্যরকম, ঠিক আছে? গ্রাফ মিলবে না, এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করতেই থাকতে হবে। তার মানে কি ভাই ওহমের লতে কি লেখা আছে? নির্দিষ্ট ও নিম্ন তাপমাত্রায় ও বলছে কি ভাই ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর আই। এটা ভাই আমরা আগেও দেখে আসছি যে এটা কি ওহম আর কি বলে দিচ্ছে, ঠিক আছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন নির্দিষ্ট নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা হলে কি হবে না হবে সব দেখবো, ঠিক আছে? তোমাদের যার যত ইচ্ছা আছে সব পড়া হবে, ঠিক আছে? একদম ইঞ্জিনিয়ারিং লেভেল পর্যন্ত যাবো, ঠিক আছে? ওইটাও পার করে যাবো, হ্যাঁ বাট ধৈর্য নিয়ে দেখো। এখন কথা হলো আমি এখান থেকে যদি প্রপোর্শনাল সাইনটা যদি উঠাই, তাহলে এখানে কি আসছিল? এখানে আমার আসছিল হলো ভি ইজ ইকুয়াল টু কি আমার আই আর আসছিল, মনে আছে? জি ভাই মনে আছে। এখন এখান থেকে তুমি আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারো ভাই? এখান থেকে আমি আর ইজ ইকুয়াল টু লিখতে পারি কি ভাই আমার ভি বাই আই। এখন এখানে যখন আমি লিখলাম আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, দেখো এখান থেকে গ্রাফিক্যাল কোশ্চেন কীভাবে দেওয়া যায় সেটা হলো, ধরো তোমাকে একটা গ্রাফ দিল, ধরো তোমাকে এখানে একটা গ্রাফ দিল, ধরো গ্রাফের এই জায়গায় তোমার দেওয়া আছে ভি, এখানে দেওয়া আছে তোমার আই, ঠিক আছে? ধরো তোমার এখানে দেওয়া আছে ভি, তোমার দেওয়া আছে আই। যখন তোমরা ফার্স্ট ইয়ারে যাবার, যখন তোমাদেরকে এক্সপেরিমেন্ট করতে দেবে, ঠিক আছে, রোধ বের করার বা রেজিস্ট্যান্স বের করা, তোমাদের গ্রাফের রিপোর্টিংগুলো এরকম হবে, ঠিক আছে? খেয়াল করো, ঠিক আছে? এরকম করে হবে, মানে কি একটু মানে ছড়ানো ছিটানো হবে, ঠিক আছে? এখন প্রথম যখন আমি এটা গ্রাফ আঁকতে দিছিল আমাকে টিচার, ঠিক আছে, এখন আমি রিডিং এরকম পাইতেছিলাম, ধরো তোমার 2 এর জন্য আসতেছিল এখানে 3, 4 এর জন্য ধরো এখানে আসতেছিল 6, তো আমি এভাবে করে সব বসাইছি। এখন আমাকে বলছে যে তুমি গ্রাফটা আঁকো, আমি গ্রাফ আঁকছি এইভাবে, ফার্স্ট এরকম করে ডট ডট দিছি, একটা ইয়েলো কালারের পেন নিয়েছি, তারপর করছি আমি সবগুলোর এইভাবে করে জিগজ্যাগ করে কানেক্ট করে দিছি। পরে কানেক্ট করে নিয়ে যখন আমি টিচারের কাছে গেছি, পরে টিচার আমাকে বলে কি আঁকছো? আমি বলি ম্যাডাম গ্রাফ আঁকছি। তো বলে যে বাবারে গ্রাফ এভাবে আঁকে না, ঠিক আছে? গ্রাফ এভাবে আঁকে না, ঠিক আছে? এটা কি এক্স্যাক্ট ভ্যালু তো ভাই পসিবল না, তাই না? একটু তো ভাই প্লাস মাইনাস জিরোর তো হবেই। তো আমরা করি কি ভাই কাছাকাছি লাইনটা দিয়ে গ্রাফটা আর কি এঁকে দিই, ঠিক আছে? পরে বললো যে দেখো গ্রাফটা আসলে এরকম হবে না, গ্রাফটা আসলে হবে এরকম, এই যে ঠিক মাঝখান দিয়ে যাবে, ঠিক আছে? এটা হলো গ্রাফটা, ঠিক আছে? মানে কি কাছাকাছি ভ্যালু, ওকে? মানে তোমার যদি এরকম একটু হবে, বাট তোমার কি গ্রাফটা মাঝখান দিয়ে চলে যাবে, ঠিক আছে? ভার্সিটির একটা টিপস আর কি দিয়ে দিলাম তোমাদেরকে, ওকে? তার মানে কি ভাই ভি ভার্সেস আই গ্রাফটা তুমি যখন প্লট করলা, তখন দেখা গেছে কি ভাই এরকম একটা স্ট্রেট লাইন আমার পাওয়া গেছে। এখন ব্যাপারটা হলো ভাই এখানে এই জিনিসটা নিয়ে এখন অনেক কিছু অ্যানালাইসিস করার চান্সেস আছে। দেখো প্রথম কথা, এই যে রেখাটা দেখতেছে এটার কি ভাই অবশ্যই একটা ঢাল আছে বা স্লোপ আছে, তাই না? ইয়েস, যে ভাই এখানে কেমন একটা থেটা আছে। এখন ধরো তুমি এখানে যদি র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট নাও, ঠিক আছে? ধরো এটা তোমার V1, এটা ধরো তোমার I1, এটা ধরো তোমার V2, এটা ধরো তোমার I2। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে রেখাটার যে ঢালটা, সেই ঢালটাই আমাকে কি দেবে ভাই বলো তো? রোধ দিবে, ঠিক আছে? তার মানে ভাই লিখে ফেলেন সেটা কি, যে রেখার যে ঢালটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেটাকে আমরা স্লোপ বলি ইংলিশে, ঠিক আছে? রেখার যে ঢালটা, সেই ঢাল হলো, ঠিক আছে, রেখার ঢালটা হলো যে ভাই আমাদের রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্সকে বের করার যে ওয়েগুলো আছে, সেই ওয়েগুলো ভাই কি কি? প্রথমে যতগুলো ফর্মুলা জানো সবগুলো ভাই লিখে দাও। ঢাল ভাই বের করে কেমনে? ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই না? তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই I2 মাইনাস I1, বুঝে গেছে? এটা একটা ওয়ে, সরল রেখা, ঠিক আছে? ডেল ওয়াই বাই ডেল এক্স।
তারপর ভাই এখানে আরও কীভাবে ঢাল বের করা যায়, ট্যান থেটা, তাই না, অ্যাঙ্গেল একটা দিয়ে দিছে ট্যান থেটা। তার মানে কি তোমাকে পরীক্ষাতে যে কোনো একটা র্যান্ডম একটা গ্রাফ দিয়ে এভাবে কোশ্চেন করতে পারে। ধরো তোমাকে রিপোর্ট দিয়ে দিল 5, 6, ওখানে ধরো 3, 4 বের করতে বললো, আর বের করো, পারবা না বের করতে? 6 - 5 আর ডিভাইডেড বাই ধরো তোমার 3 - 2, ইজিলি বের হয়ে যাবে। বা ধরো তোমাকে অ্যাঙ্গেল দিয়ে দিল, ধরো এটার অ্যাঙ্গেল হলো 37, ট্যান 37-এর ভ্যালু কত, 3/4, জাস্ট ভ্যালু বসাবা, অ্যান্সার বের হয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আশা রাখি এখানে কারো কোনো কনফিউশন নেই, আছে? আচ্ছা, তার মানে ভাইয়া কারো কোনো কনফিউশন নেই, ওকে, ঠিক আছে ভাই। এখন কথা হলো ভাইয়া, দেখো এখানে আরও অনেক কিছু চাইলে করা যাবে ভাই। কী কী করা যাবে? প্রথম কথা, এই যে রোধকে যাকে দেখতেছো না, যে ভাই রোধ, হ্যাঁ ভাই, আর ইকুয়াল টু ভাই V2 - V1 ডিভাইডেড বাই I2 - I1, আর এখানে কি লেখা যাবে, ট্যান থেটা। জি ভাই, দেখো একে চাইলে আরও অনেক কিছু করা যাবে, ঠিক আছে? কি করা যাবে দেখো, রোধের একটা ভাই আছে, বুঝছো, রোধের একটা ভাই আছে, সেই ভাইয়ের কাজ কি, রোধ যা করবে ও করবে কি তার উল্টা কাজ। ধরো সকালে উঠে ও উঠে রাতে, ধরো রোজ যদি রাত্রেবেলা ঘুমায় ও ঘুমায় সকালবেলা, ঠিক আছে? মানে কি দুজন হলে একজন আরেকজনের টোটালি উল্টা। আর সেই ভাইয়ের নাম হলো ভাই আমাদের পরিবাহিতা, ঠিক আছে? জি ইজ ইকুয়াল টু ভাই আমার হলো 1/r, বুঝে গেছে? জি ইজ ইকুয়াল টু কি ভাই, জি ইজ ইকুয়াল টু হলো আমার 1/r। এই যে জি যাকে দেখতেছো এর নাম কি ভাই, এর নাম হলো আমাদের পরিবাহিতা, ঠিক আছে? এর নাম হলো কি আমাদের পরিবাহিতা, ঠিক আছে? এটাকে বলা হয় ভাই 1/r, ক্লিয়ার? জি ভাই। এখন কথা হলো জি ইজ ইকুয়াল টু 1/r যেহেতু বলা হয়েছে ভাই, এটার ফর্মুলা কী হবে দেখো, আর এর ফর্মুলা কী ভাই, V/I। তার মানে ভাই এর ফর্মুলা কী হবে ভাই, এর ফর্মুলা হবে আমার I ডিভাইডেড বাই V। সবাই ক্লিয়ার? জি ভাই, বুঝে গেছে। এখন অনেকে বলতে পারে ভাই জি বা পরিবাহিতার ফর্মুলাটা বা এককটা কী হবে, সরি ফর্মুলা তো না, এককটা কী হবে, ঠিক আছে? এককটা বলতেছি, তার আগে একটা জিনিস তো বোঝা যাচ্ছে ভাই, এটা কি ভাই ব্যস্তানুপাতিক না, চোখে দেখা যাচ্ছে? জি ভাই, ব্যস্তানুপাতিক। তার মানে যদি আমি তোমাকে সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে এখানে যদি আমি সাদা দিয়ে লিখি, রোদ যদি আমি বাড়াই দিই, বলো তো ভাই পরিবাহিতা বাড়বে না কমবে? সিম্পল কথা, ধরো একটা মলে গেছো, মলে কেউ বোম ব্লাস্ট করে দিছে, তাই না, বোম ব্লাস্ট হয়ে গেছে, তার মানে কি সবাই ছোটাছুটি করবে, তাই না, একজন আরেকজনের পাড়া দিবে, তার মানে কি পরিবাহিতা কমে গেছে? পরিবাহিতা মানে কি ফ্রিলি চলাচল, তাই না? ওখানে কেউ চলাচল করতে পারবা, মুভ করতে পারবা? দ্য হলো না ভাই, পারবা না, তাই না? সব কি একজন আরেকজনের সাথে কি ধাক্কাধাক্কি করবে? তার মানে কি ভাই রোদ যদি বাড়ায় দাও, এখানে ভাই কি খুবই সিম্পল লজিক, পরিবাহিতা কী ভাই কমে যাবে। আর সেমভাবে রোদ যদি ভাই কমায় দাও, এখানে কী ভাই আমার জিটাও কী ভাই বেড়ে যাবে, ঠিক আছে? এই জির অবস্থা ভাই খুবই করুন, ঠিক আছে? জিটা কি ভাই আমার বেড়ে যাবে, ঠিক আছে? ভাইস ভার্সা রিলেশন, খুবই সিম্পল লজিক, ওকে। এখন কথা ভাই পরিবাহিতার এককটা কি? প্রথম কথা ভাই, এটা কি রোধের টোটালি উল্টা ভাই, রোধ যা করবে পরিবাহিতা কি তার ঠিক অপোজিট কাজটা করবে। বলো রোধের একক কি ছিল? রোধের একক ছিল ভাই ওহম, রোধের একক ছিল কি ওহম। তার মানে প্রথম যে এককটা আসতে পারে, ঠিক আছে, প্রথম যে একক বা ইউনিটটা আসতে পারে সেটা হলো ওহম ইনভার্স 1, এটা একটা একক হইতে পারে। তারপর হইতে পারে তোমার মোহ, ঠিক আছে, মানে বুঝছো, জাস্ট আলফাবেটগুলোকে উল্টা করে লিখে দিছে। তারপরে আরও একক হইতে পারে সাইমেন, একটা একক হইতে পারে, ঠিক আছে, বা এটাকে অনেকে এস দিয়েও রিপ্রেজেন্ট করে। এতগুলো একক একটা জাস্ট পরিবাহিতার পসিবল, বুঝে গেছে ভাই? খুবই ইম্পর্টেন্ট। যদি রোদ দিয়ে জিজ্ঞেস করে পরিবাহিতা বের করো আর তুমি যদি ফর্মুলাই না জানো, তখন কিন্তু ভাই তোমার কলম কিন্তু আটকে যাবে। কথা বুঝতে পারছো? জি ভাই। এখন কথা হলো এই যে রোধটা যে আছে, এই রোধের খুব সুন্দর একটা ডেফিনেশন তুমি চাইলে লিখতে পারো, আমার এখনই মনে পড়লো, লিখে নাও। ডেফিনেশনটা হলো ভাইয়া, রোধ বেসিক্যালি কি বলতো, কোনো একটা পরিবাহীর ধর্ম, তাই না, যার জন্য ওখানে ইলেকট্রনগুলো কি ভাই মুক্তভাবে চলাচল করতে পারে না। তার মানে ভাই রোধকে চাইলে বলতে পারো যে পরিবাহীর যে ধর্মের জন্য ইলেকট্রন মুক্তভাবে, এটা মুক্তভাবে চলাচল করতে পারে না, ঠিক আছে? এটা হলো কি আমার রোধের ডেফিনেশন। সমস্যা নেই, একটা একারের উপর দিয়ে উঠানো হয়ে যাবে। তার মানে ভাই ওহমের লটা কি টোটালি ক্লিয়ার, কীভাবে কি বের করবা না করবা সব কিন্তু ভাই বলে দেওয়া হয়েছে। ওহমকে, পরিবাহিতাকে, সরি রোধকে, পরিবাহিতাকে সব কিন্তু ভাই ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। ভাইয়া সাউন্ড একটু কম আসতেছে, সাউন্ড কম আসতেছে।
না সাউন্ড ঠিক আছে। আমি এই যে কি বলে ট্রান্সমিটার বলে না কি জানি একটা বলে, ওটা চেক করলাম, এখনও দেখি বিপ করতেছে, সাউন্ড আসছে, সাউন্ড আসছে। ভাইয়া ICC 24 খেলাধুলা করতে চাও ব্রাদার? এখন বিকেলের টাইম, এখন ফুটবল খেলার কথা, লেকচার দেখার কথা না। সবাই এটা ক্লিয়ার? সবাই কি ভাই এটা ক্লিয়ার? ভাই HSCর বই ভালো না, ঠিক আছে? যারা নতুন উঠতেছে, ঠিক আছে, ধরো HSCর বই নিয়ে তুমি যদি বসো, কিন্তু ভাই আগে লেকচার দেখা থাকতে হবে, ঠিক আছে? এখন যদি HSCর বই হলো তোমার গল্পের বই না, যে তুমি পড়ে গেলে সব বুঝে গেলা, ঠিক আছে? একটা লেকচার দেখে দেন ভাইয়া তোমার ওইটা পড়তে হবে। ভাইয়া আপনার কি মেন্টরশিপ রানিং? ইয়েস ব্রাদার, রানিং, ঠিক আছে? আমাকে ইনবক্সে নক দিয়ে বলে দেবো না। কারো কোনো কনফিউশন আছে এখানে? তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। আছে কি? আই গেস নাই, থাকার কথাও না, এমন কোনো রকেট সায়েন্সও পড়ায়নি যে যেটা বুঝবা না। আচ্ছা নাই, ওকে, তাহলে নেক্সটে যাওয়া যাক। কারো যদি কোনো কনফিউশন থাকে এখন কিন্তু ভাই বলতে পারো চাইলে। আচ্ছা ওকে ভাই, নো কনফিউশন, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, তার মানে আমি আগের স্লাইডে কি পড়লাম ভাই? আমার আগের স্লাইডে পড়া হলো ওহমের লটা কীভাবে কি আসছে, তাই না? ওহমের লটা কীভাবে আমার কম তাপমাত্রার নির্দিষ্ট তাপমাত্রাতে এটা কীভাবে ফলো করবে, তাই না? ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই হবে কম তাপমাত্রায়। এখন তোমাদের মনে প্রথম কোশ্চেন আসতে পারে ভাই, তোমাদের মনে প্রথম কোশ্চেন কি আসে? নর্মাল জিনিস ভাই বাদ দেন, দেখেন ভাই নর্মাল জিনিস তো সবাই পড়ে, আপনি আমাদেরকে পড়ান অ্যাবনর্মাল জিনিস, যেটা ভাই কেউ জানে না, ঠিক আছে? তো এখন ভাই আমরা এটার অ্যাবনর্মাল কেস নিয়ে পড়বো, যে তাপমাত্রা যদি বাড়াই বা তাপমাত্রা যদি একটু কমানো হয় তখন ভাই গ্রাফটা কি এরকমই থাকে না অন্য কোনো কিছু করে? দেখো আসো, এখন তোমাদের মনে ভাই কোশ্চেন আসবে যে ভাই তাপমাত্রা যদি বাড়ায় দেওয়া হয় তাহলে কি হবে? দেখো তাপমাত্রা যদি পরিবাহীর কেসে তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও তাহলে কি ভাই তোমার রোধটা বাড়বে। কেন বাড়বে সামনে ডিটেইল আমি এক্সপ্লেনেশন দিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, জাস্ট ধৈর্য ধরে দেখো, ঠিক আছে? পরিবাহীর কেসে তুমি যদি ভাই তাপমাত্রা বাড়ায় দাও, ঠিক আছে, পরিবাহীর কেসে তুমি যদি ভাই তাপমাত্রা বাড়ায় দাও তাহলে তোমার কী হবে ভাই? রোধটাও কি ভাই বেড়ে যাবে, ঠিক আছে? পরিবাহীর কেসে তুমি যদি তাপমাত্রা বা টেম্পারেচার বেড়ে দাও, রেজিস্ট্যান্সও কী ভাই তোমার বেড়ে যাবে। আর যদি ভাই আমি তাপমাত্রা কমাই দিই তাহলে কী হবে? তুমি যদি ভাই তাপমাত্রা যদি কমায় দাও তাহলে কী ভাই তোমার রেজিস্ট্যান্সটাও ড্রপ করবে। কার জন্য? আমি আবারও বলতেছি, ওয়ান অ্যান্ড অনলি পরিবাহীর জন্য, ঠিক আছে? এখন কথা হলো আমরা এখানে দেখবো ভাই গ্রাফটাতে আসলে বিহেভিয়ারটা কীরকম হয়। আসো দেখে নেওয়া যাক। ধরো তোমার এটা একটা ভি ভার্সেস আই গ্রাফ। তবে কিছুক্ষণ আগে আপনি আমাদেরকে দেখাইলেন, বলো তো ভাই গ্রাফটা কীরকম ছিল? কিছুক্ষণ আগে দেখাইছেন ভাই, যদি আপনার তাপমাত্রা নির্দিষ্ট হয় আর যদি কম তাপমাত্রা হয়, ঠিক আছে, তখন আপনার ভাই গ্রাফটা হবে, তখন আপনার গ্রাফটা হবে এরকম, তাই না? তখন আমার গ্রাফটা হবে এরকম। কিন্তু এখন দেখো তাপমাত্রা তুমি যদি বাড়ায় দাও, ঠিক আছে, তাপমাত্রা যদি খুব বাড়ায় দাও তখন হবে কি ভাই? তোমার দেখো, খেয়াল করো, এই যে গ্রাফটা দেখতেছো না, যে ভাই গ্রাফটা দেখা যাচ্ছে, এই গ্রাফটা তোমার এসে উপরের দিকে এরকম করে উঠে যাবে, ঠিক আছে? তাপমাত্রা তুমি যদি বাড়ায় দাও তোমার কি ভাই গ্রাফটা কি উপরের দিকে উঠে যাবে। আর তাপমাত্রা তুমি যদি কমায় দাও তখন কি তোমার গ্রাফটা এরকম করে নিচে নেমে যাবে। বুঝে গেছে? এটা হলো তোমার যখন তাপমাত্রা বাড়ায় দেওয়া হয় গ্রাফটা তোমার এমনি কার্ভ মারবে, তাপমাত্রা যদি কমায় দাও গ্রাফটা তোমার কি এভাবে নিচের দিকে কার্ভ মারবে। ওকে, মানে কি সমানুপাতিক বা কোনো সরল রেখা আর কিভাবে ফলো করবে না। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার বস? জি ভাই বুঝে গেছে। এখন কথা হলো ভাইয়া, এখন কথা হলো এই যে গ্রাফ দেখতেছো, এই গ্রাফ নিয়ে কিছু ছোট ছোট বাট ভালো কোশ্চেন চাইলে করা যায়। কীরকম কোশ্চেন? যারা লেকচার মানে মনোযোগ দিয়ে দেখতে আসছে, ঠিক আছে, ফোকাস দিয়ে দেখতে আসছে, যে ভাইয়া অ্যাডমিশনে চান্স পেতে হবে, নাম্বার ভালো আসতে হবে, ঠিক আছে, কমেন্টের দিকে কোনো মনোযোগ দিবা না, খাতা কলম নিয়ে একদম চুপচাপ পড়বা, যখন যেটা জিজ্ঞেস করবো জাস্ট তখন সেটা রিপ্লাই দেবে, ঠিক আছে? আর কোনো দিকে কোনো ফোকাস রাখা লাগবে না, ঠিক আছে? বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইয়ার ক্যারিয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো ভাইয়া যদি গ্রাফটা তোমাকে এরকম দেয়, দেখো এটা নিয়ে কীরকম কোশ্চেন করা যায়। ধরো তোমাকে বললো যে ভাই এটা আমার একটা ভি ভার্সেস আই গ্রাফ, ঠিক আছে, এটা ধরো তোমার ভি ভার্সেস আই গ্রাফ। এখন তোমাকে বললো ভাই ভি ভার্সেস আই গ্রাফে আমি তোমাকে দুইটা সরলরেখা দিলাম, ঠিক আছে, দুইটা সরলরেখা দিলাম, ধরো তোমার এ একটা আর ধরো এই একটা, ধরো এটা আমার রেখা নাম্বার 1, এটা আমার রেখা নাম্বার 2। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন যে 1 আর 2 এর মধ্যে কার রোধ বেশি? 1 আর 2 এর মধ্যে কার রোধ বেশি? এখন এটার অ্যান্সার সেই পারবে যার সরলরেখা সম্পর্কে এই ছোটটুক অ্যামাউন্টের আইডিয়া আছে। দেখে অ্যান্সার দাও তো, 1 আর 2 এর মধ্যে কার রোধ বেশি হবে?
এইটা যে কত জায়গায় কাজে লাগে, মানে কি বলে কেমিস্ট্রিতে, পরিবেশ রসায়নে কাজে লাগে, মানে সব জায়গাতে যেখানেই তোমার এরকম টাইপের কোনো ভিজিবল টায়ার টাইপের ফর্মুলা আছে সব জায়গাতে কাজে লাগে। হ্যাঁ সাবাস। এখানে ভাই রোধ কার বেশি হবে ভাই? এখানে রোধ কি আমার একের বেশি হবে, তাই না? খুবই সিম্পল লজিক। এই ধরেন আমার একটা অ্যাঙ্গেল, এই হলো আমার একটা অ্যাঙ্গেল। প্রথম কথা ভাই, এই দুইটার মধ্যে ঢাল কার বেশি, মানে কোনটা ঢালু বেশি? ধরো তোমাকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই, তাই না, বলো কোন জায়গাতে জোরে পড়বা? ওয়ানে পড়বো, কারণ কি এটা ঢালু বেশি, তাই না, মানে অ্যাঙ্গেল বেশি করছে। ধরো আমি এই দুইটা থেকে আমি ইজিলি বুঝতে পারি সেটা কি ভাই, আমার ঢাল যে ওয়ানটা সেটা কি ভাই আমার ঢাল টু এর থেকে বড়। আর ভাই ঢাল নাম্বার ওয়ান যদি ঢাল নাম্বার টুর থেকে বড় হয়, খুবই সিম্পল কথা, ভি ভার্সেস আই গ্রাফের ঢাল কি বলে? ভি ভার্সেস আই গ্রাফের ঢাল আমার বলে রোধ বলে। তাহলে ভাই আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে ভাই বলা যায় ইজিলি যে R1 ইজ গ্রেটার দেন R2। সিম্পল একটা কোশ্চেন, বুঝে গেছে? ভি ভার্সেস আই গ্রাফের ঢাল বা স্লোপ কি বলতেছিল? রোধ বলতেছিল। যেহেতু এটা ঢাল বেশি, ভাই কেমনে বুঝলেন? এটার অ্যাঙ্গেল বেশি বোকা, ঠিক আছে? এটার থেটা ওয়ান আর থেটা টু যদি খেয়াল করো, এটার থেটা ওয়ান থেটা টুর থেকে বেশি, মানে কি ভাই ট্যান থেটা ওয়ান ট্যান থেটা টুর থেকে বেশি। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? জি জি, এক এক এক। আচ্ছা সাদমান সাকিব, আমার এটা বুয়েটের, আমার বুয়েটের ফ্রেন্ড না নাকি? আচ্ছা হয়তো পারে স্টুডেন্ট। ও ও এসে এখানে কী করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝে গেছে ভাই গ্রাফটা। ওকে, এখন ধরো আমি যদি গ্রাফটা হালকা চেঞ্জ করে দিই, এই ধরো গ্রাফটা হালকা চেঞ্জ করে দিলাম, ধরো এখানে আমি দিলাম আই, এই জায়গায় ধরো দিলাম আমি ভি। এখন ধরো এখন তো তোমাদের অলরেডি আমি ভি ভার্সেস আই গ্রাফের কেসটা দেখাইছি, বাট পরীক্ষাতে যদি হঠাৎ করে তোমার আই ভার্সেস ভি গ্রাফ দেয়, তখন তো ভাই তোমরা আর কলম তো ভাই চলে না। ধরো আই ভার্সেস ভি গ্রাফ হলো, এখন তোমাদের কাছে যদি কোশ্চেন করি যে ভাইয়া এটা ধরো আমার এক, এটা হলো আমার টু, এখন বলো তো ভাই এক আর দুইয়ের মধ্যে কার রোধ বেশি হবে? দেখি অ্যান্সারটা দেখি, এক আর দুইয়ের মধ্যে কার রোধ বেশি হবে? আচ্ছা ঠিক আছে, কি বলে লাইন একটু এদিক ওদিক হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, বাট প্যারা নেই। সাবাস। এখন কি ভাই আমার দুইয়েরটা কি রোধ বেশি হবে? ভাই কেন হবে? একটু যদি আপনাদের পিছনের দিকে নিয়ে যাই, খেয়াল করো কি লেখা ছিল, জি ইজ ইকুয়াল টু ছিল ওয়ান বাই আর। ওয়ান বাই আর মানে কি ভাই আই বাই ভি। তার মানে কি আই ভার্সেস ভি গ্রাফের যে ঢালটা সেটা আমাদের কী ভাই পরিবাহিতা দিবে। আর যেহেতু আমার ওয়ানের ঢাল বেশি ছিল, তার মানে কি ভাই জি বড়, আর জি বড় মানে কি ভাই আমার রোধ কিন্তু ছোট। কথা বুঝতে পারছো? সব কিছু আমাদের ভাই সিকোয়েন্সে মনে রাখতে হবে, তাহলে ভাই প্যারা খাবা না। তার মানে এক আর দুইয়ের মধ্যে বলতে ভাই কার ঢাল বেশি? ভাই এক আর দুইয়ের মধ্যে হলো আমার, এখানে যদি আপনি দেখেন ঢাল একেরটা ঢাল দুইয়ের থেকে বেশি, কিন্তু মজার ব্যাপার ভাই এইটার ঢাল হলো আপনার পরিবাহিতা, রোদের ঢাল না। তার মানে এখান থেকে আপনি বলতে পারেন কি জি ওয়ান জি টুর থেকে বেশি হবে, আর যে দ্বারা ব্যস্ত অনুপাতের সম্পর্ক, তার মানে কি আমার আর ওয়ানটা আর টুর থেকে ছোট হবে। তার মানে দ্য ফাইনাল অ্যান্সার হলো আমার আর টু আর ওয়ানের থেকে বড়। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছেন ভাইয়েরা এবং বোনেরা যে কেন আর টু আর ওয়ানের থেকে বড়? আর মজার ব্যাপার তোমরা বুঝছো, আই ভার্সেস ভি গ্রাফটা তোমরা দেখতে পারবো হিয়াতে সেমিকন্ডাক্টরের চ্যাপ্টার, ওখানে দেখবা বলা থাকবে গতীয় রোধ, ডাইনামিক রেজিস্ট্যান্স, মানে যেখানে তোমার রোধ হলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, মানে এরকম সরলরেখা থাকবে না, কার্ভ থাকবে। ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি। তো সেখানে ভাই ভালো করে একটু দেখে নিও ভি ভার্সেস আই গ্রাফ নাকি আই ভার্সেস ভি গ্রাফ। ঠিক আছে, তাড়াহুড়া করে অ্যান্সার দিও না, তাহলে কিন্তু ফ্রির মার্ক হাত থেকে চলে যাবে। ওকে ভাইয়া, বুঝতে পেরেছি, এখানে কোনো সমস্যা নেই। এই স্লাইডে কারো কোনো সমস্যা আছে বলেন? যদি কোনো সমস্যা থাকে তাহলে ভাই বলতে পারেন। ভাইয়া আই এম ওয়াচিং ফ্রম ইউ ইন্ডিয়া। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই, তাহলে আমি পরে পরের স্লাইডে চলে যেতে পারি। এখন এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, ভাইয়া তাপমাত্রা যখন স্থির থাকবে আর কম থাকবে তখন কি আমার রোধ কি কনস্ট্যান্ট? ওকে, তাপমাত্রা যখন বাড়াবে তখন কি রোধও বাড়বে, তাপমাত্রা যখন কমাবে তখন কি রোধও কি আপনার নিচের দিকে ডিপ মারবে? তাও বুঝলাম। এর পরের কেস ভাই কি হইতে পারে? কিছু কিছু পদার্থ আছে যারা ওহমের কোনো ল বা ওহমের কোনো সূত্র মানে না। ঠিক আছে ভাই, কারা এটা? এইটা নিয়ে ভাই তোমরা ডিটেইলে পড়বা সেমিকন্ডাক্টরের চ্যাপ্টার। ঠিক আছে, তোমাদেরই সিলেবাসের অংশ, আমি জাস্ট তোমাদেরকে আগে হালকা একটু আইডিয়া দিচ্ছি। ঠিক আছে, এটা নিয়ে এখন আহামরি কোনো ডেপথে কিছু পড়া লাগবে না, জাস্ট জেনে নাও। ঠিক আছে, কিছু পরিবাহী আছে, আরে
কিছু পরিবাহী আছে যারা হলো ওহমের সূত্রটা ভাই ফলো করে না, ঠিক আছে? কিছু পরিবাহী আছে যারা ওহমের সূত্র মানে না, ঠিক আছে? কিছু পরিবাহী আছে ভাই যারা ওহমের সূত্র মানে না, এদেরকে বলা হয় নন ওহমিক কন্ডাক্টর, বা ইংলিশে যদি বলতে চাও, সরি বাংলায় যদি বলতে চাও বলে নন ওহমিক পরিবাহী। থাকে না যে বাসার একদল থাকে একদম ভালো বাচ্চা, মা যা বলতেছে তাই শুনতেছে, আর কিছু আছে মা যদি বলে খাইতেও তো ওই সময় তো খাওয়া যাবেই না, মানে কোনোভাবেই কথা মানতেছে না, তাই না? যেটা বলে ঘাড় তারা বাচ্চা কাচ্চা, তাই না? ঘাড় তারা বাচ্চা বাচ্চা কাচ্চা, বুঝে গেছে? তার মানে ভাই এখানেও তোমার সেম, সব পরিবাহের মধ্যে কিছু ঘাড় তারা বাচ্চা কাচ্চা আছে, তুমি ওরা এটা করতে পারবে, ওইটার উল্টাই করবে, ঠিক আছে? তোমার কথা তো ভাই ভুলেও শুনবে না। এখানে ভাই সেম কিছু পদার্থ আছে যারা ওহমের সূত্র মানে না, এদেরকে বলা হয় নন ওহমিক কন্ডাক্টর বা নন ওহমিক পদার্থ। ওকে, এখন ভাই এদের এক্সাম্পল বলেন। এদের এক্সাম্পলের মধ্যে তোমার পরে হলো সেমি কন্ডাক্টর, ঠিক আছে? এক্সাম্পল যদি দেখতে চাও, এর হলো ভাই সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টরের মধ্যে যেমন তোমার পরে হলো ভাই ডায়োড, তারপর তোমার আছে ট্রানজিস্টর, ঠিক আছে? সেমি কন্ডাক্টরের মধ্যে ডায়োড আছে, ট্রানজিস্টর আছে। ভাই কি জিনিস জানা লাগবে না, সামনে ভাই জানতে পারবা। ওকে, এখন তোমাকে যদি আমি এটা ভাই গ্রাফটাকে দেখাই, এটা তোমার ভি আর এটা ধরো তোমার আই ভার্সেস ভি ভার্সেস আই গ্রাফ। এখানে ভাই তোমার গ্রাফটা কি হবে, যখন ওহমিক হবে লাইনটা কি ভাই সোজা ছিল না, এখানে ভাই গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? জাস্ট কার্ভ নিয়ে উপরে চলে যাবে, ঠিক আছে? মানে প্যারাবোলার গ্রাফ, ঠিক আছে? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফটা এসে কি উপরের দিকে ভাই উঠে যাবে, বুঝতে পারছো? তার মানে কি সবগুলোর কেসের কী হবে, প্রতিটা জিনিসই দেখলাম। তাপমাত্রা কম হলে কী হবে, বেশি হলে কী হবে, না হলে কী হবে, ওহমিক হলে কী হবে, নন ওহমিক হলে কী হবে, ভাই প্রতিটা কেস নিয়ে কী হবে ডিটেইলে ডিসকাস করা হয়েছে। আশা রাখি কারো কোনো সমস্যা নেই। এইবার আসো ভাই ইম্পর্টেন্ট ডিসকাশন, সেটা হলো কি আমাদের রোধ নিয়ে কথা বলবো। এবার হলো ভাই আমরা রোধ নিয়ে কথা বলবো। ভাই কেমন আছেন? মস্ত আছি। কিন্তু এই রোধ নিয়ে কথা বলার আগে তোমাদেরকে একটা গল্প শোনাই, ঠিক আছে? তোমাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা হলো, ঠিক আছে, হঠাৎ করে আমার মনে পড়লো, ঠিক আছে? একটা গল্প মনে পড়লো হঠাৎ করে। ভাই এটা কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছে? চলতরিৎ পড়ানো হচ্ছে ভাই, চলতরিতের লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 1টা অলরেডি নেওয়া হয়েছে। ওকে, তো গল্পটা হলো তোমার আমাদের জিউয়ের, ঠিক আছে? ঠিক আছে, জিউয়ের গল্প। হ্যাঁ, এখন আমি বুঝতেছি না গল্পটা বলা উচিত কি না, ভার্সিটিতে তো আমার যেতে হবে। ভাই আনাস ভাই কি আজকে লাইভ আসবে? কেন আসবে ব্রাদার? আজকে চলতরিতে ক্লাস চলতেছে। আজকে কি কোনো লঞ্চিং আছে? আমার মনে হয় না, ঠিক আছে? তো স্টোরিটা হলো তোমার জিউ, ঠিক আছে, জাহাঙ্গীরনগরের। এখন এই জাহাঙ্গীরনগর স্টোরিটা বলা ঠিক হবে কিনা আমি বুঝতেছি না, আমার ভার্সিটিতেও যাওয়া লাগবে কয়েকদিন পরে আমার ভার্সিটিতে ক্লাসও আছে। তো ব্যাপারটা হলো ভাইয়া, জাহাঙ্গীরনগরে ক্লাস চলতেছিল হলো ফিজিক্সের কোর্স চলতেছিল, ঠিক আছে? ফিজিক্সের কোর্সে ম্যাডামের একটা ক্লাস ছিল, ম্যাডাম আমাদের পড়া ছিল হলো গ্র্যাভিটেশন। ওকে, গ্র্যাভিটেশন পড়ানো হচ্ছে। তোমরা যখন যাবা ফার্স্ট ইয়ারে তখন দেখবা ম্যাক্সিমাম যে কোর্স ওটা তোমরা কী বলে 11-12 পড়ে আসছো। যদি 11-12 পড়া যদি ভালো থাকে তাহলে ফার্স্টের দিকে কোর্সগুলো নিয়ে কোনো ধরনের কোনো প্যারা হবে না। এখন আমি ধরো ক্লাসে বসা আছি, ধরো তোমার শাড়ি ছিল এরকম, ঠিক আছে? ধরো এই একটা শাড়ি, এই দুইটা শাড়ি, এই ধরো তোমার তিনটা শাড়ি, এখানে ধরো তোমার পোডিয়াম, ঠিক আছে? এখানে ধরো ম্যাডাম দাঁড়ানো, ফার্স্ট শাড়ি, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। হ্যাঁ, আমি হলো সেকেন্ড রোর এই জায়গাতে বসা, ঠিক আছে? এখানে মাঝদায় বসে আছি। এখন আমার পাচ্ছে ঘুম, ঠিক আছে? আমার পাচ্ছে ঘুম, কারণ কি সারা রাত আমি হলো ল্যাবে রিপোর্ট লিখছি বা ক্লাসের স্লাইডের কোনো একটা কাজ করছে, আমার খুব ভয়ানক লেভেলের ঘুম পাইতেছে। আমি এখানে বসা। এখন যখন এখানে বসা, এখন ম্যাডাম বারবার আমার দিকে তাকাচ্ছে, এখন না পারতেছে আমি ঘুমাইতে, না পারতেছে মুড়তে। এখন কলম ছিল, বুঝছো? তো কলম নিয়ে হলো আমি আর কি, মানে ধরো তোমাদের কারো এখানে অভ্যাস আছে কিনা, ঠিক আছে? কলম চাবানোর কারো অভ্যাস আছে? এখন ওখানে বলবে ছি ভাইয়া কলম কে চাবাই, ঠিক আছে? অথচ যদি তোমাদের ভিতরে যদি ঢুকে দেখা যেত দেখতাম ম্যাক্সিমাম এখন কলম চাবাচ্ছে, ঠিক আছে? এখন আমার কি জানি, আমি যদিও কলম চাবাই না, ঠিক আছে? আমার কি জানি মনে হয়েছে আমি কলম নিয়ে এরকম করতেছিলাম। এখন করতে করতে হঠাৎ করে একটা ফু দেওয়া হয়েছে আমার। এখন সেই ফুতে হয়েছে কি, কলমে ওইটা মানে ফিজিক্সের একদম প্রপার ইউজ হয়েছে, ওই কলমটার ভিতরে মানে ক্যাপটার ভিতরে ঢুকে ওইটা হয়ে গেছে শীষ। কী হয়ে গেছে ভাই? এটা শীষ বেজে গিয়েছে। আর যখনই ক্লাসে শীষ বাজছে আর এটা ম্যাডামের কানে গেছে, ম্যাডাম তো সাথে সাথে ক্লাস অফ করে এখনই দাঁড়াও, ঠিক আছে? এখনই দাঁড়াও, কে ক্লাসে শীষ বাজাইছে, ঠিক আছে?
এখন তো আমি তো ভাই ভয়ে, ঠিক আছে, ধরো জায়গা থেকে নড়তে পারতেছে না, কারণ আমার এরকম জীবনের লাইফে কোনো দিন এরকম ইনসিডেন্ট হয়নি। আমি লাইফের খুবই ভালো বাচ্চা ছিলাম, হ্যাঁ, কোনো ধরনের কোনো ফাইজলামি না, কিছু না, ফাইজলামি করলেও কোনোদিন ধরা খাইতাম না, ঠিক আছে। আর ব্যাপারটা হলো কি, শীষ বাচ্চা, ঠিক আছে, ফার্স্ট ইয়ারের একটা ছেলে। এখন আমি তো ধরো ভয় দাঁড়াচ্ছি না, ম্যাডাম আমার জিজ্ঞেস করছে তাড়াতাড়ি বলো এখানে কে শীষ বাজাইছে। আমি তো ভয় অবস্থা আরও টাইট, ঠিক আছে, আমি আরও কিছু বলতেছি না। এখন একটু পর করলো কি, ম্যাডাম এখানে দরজা ছিল, ম্যাডাম করলো কি এখান থেকে সুন্দর মতো বেরোয় চলে গেছে, বের হয়ে আমাদের প্রিন্সিপাল ম্যামের ইয়েতে গেছে, মানে আমাদের ডিপার্টমেন্টের যে মেইন, তার রুমে যে বসে আছে। এর মধ্যে তোমাদের কোর্সের মধ্যে সবসময় দেখবা সিনিয়র ভাইয়েরা এক দুজন থাকেই, ঠিক আছে, যারা হয়তো বা ডিপার্টমেন্টে বা কোর্সে কোনো কারণে পিছিয়ে গেছে তোমার সাথে ক্লাস করে। তো তখন একজন সিনিয়র উপর দাঁড়াইছে, বলে তোরা ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা খুব বেশি গায়ে তেল হয়েছে, তাই না, এক একটা বেয়াদব। এখন আমি তো আরও ভয় পাইতেছি, বুঝছো। ম্যাডাম কিন্তু ক্লাস দিয়ে বের হয়ে ডিপার্টমেন্টের রুমে কিন্তু চলে গেছে, ঠিক আছে, ভার্সিটিতে পড়ি তো আবার ফার্স্ট ইয়ারে। এরপরে তো ধর আমি টেবিলে কী বলে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তো সাথে সাথে এখান থেকে দৌড় দিয়ে যাই ম্যাডামের রুমে গেছি। এইবার হলো যে তোমার এখানের কাহিনী শেষ, এখানের কাহিনী শেষ। এখন আসো তোমাকে বলি প্রিন্সিপাল ম্যামের রুমে কী হয়েছে। এই হলো প্রিন্সিপাল ম্যামের রুম, এটা হলো তোমার দরজা, এখানে আমি দাঁড়ানো। আর আমার ফ্রেন্ডগুলো সবই মাস্ত, আমার সাথে আরও 3টা ফ্রেন্ড ছিল, বুঝছো, আমার সাথে এখানে আরও 3টা ফ্রেন্ড ছিল। ওরা আমাকে শিখাচ্ছে, দেখ 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 তুই এটা বলবি, ঠিক আছে, তাহলে তোকে ম্যাডাম কিছু বলবে না, তুই বলবি যে তোর কলেজ হলো নটরডেম কলেজ, ঠিক আছে, নটরডেম কলেজ থেকে আসছে। পরে পাশে ফ্রেন্ডরা বলতেছে, শোন যারাই আমরা এখানে যাবো সবাই বলবি কি এই ছেলেটা খুব ভালো, ঠিক আছে, একদম ভদ্র, ম্যাডাম এটা হইতেই পারে না। আর বাবা আমি ইচ্ছা করে করি নাই, ঠিক আছে। এখন আমার তো এখানে অবস্থা টাইট হয়ে গেছে, কারণ বুঝতেছো পুরা নাম্বার ম্যাডামের কাছে, তার জাস্ট একটা ক্রসেই তুমি ওই পুরো কোর্সই ফেল, তোমার ওই কোর্স আবার করা লাগবে। আবার সে ছিল আমাদের মেইন কোর্সে, যেহেতু আমি ফিজিক্সে পড়ি, মেইন কোর্সের টিচার ক্লাস থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে, থ্যাঙ্কস টু মি। যেই আমাকে এখন পর্যন্ত কেউ চিনতো না, ওই ইনসিডেন্টের পর এখন আমাকে সবাই চেনে, মানে এখন প্রেজেন্ট টাইমে সবাই ভালো হিসেবেই চেনে, বাট তখন আর কি সবাই আর কি একটু অন্যভাবে তাকাচ্ছিল। এখন ম্যাডাম ডাকছে, আমি তো ভিতরে গেছি, ঠিক আছে, এইটা হলো তোমার চেম্বার, ম্যামের চেম্বার, এখানে ম্যাম বসে, এখানে আমি বসে, এখানে আমি, আর সাথে হলো আমাদের ডিপার্টমেন্টের সিআর গেছে, ওকে, তো দাঁড়ানো। তো এখান থেকে প্রিন্সিপাল ম্যাম আমাকে জিজ্ঞেস করতেছে তুমি শিশু হয়েছো। আমি বলি ম্যাডাম লেট মি এক্সপ্লেন, ঠিক আছে। তো পরে তো কোনো কথা শোনা হয়নি, ম্যাডাম আমাকে কিছুক্ষণ আর কি ঝাড়লো ইচ্ছা মতো, ঠিক আছে। পরে ঝাড়া ঠাড়ার পরে পরে আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম দেখেন কাহিনী আসলে এরকম এরকম হয়েছে, ঠিক আছে। পরে বলছে কোন কলেজ, নটরডেম কলেজ। বলে তুমি নটরডেম কলেজের ছেলে, ঠিক আছে, এরকম খারাপ বিহেভিয়ার তুমি কী বলে, এরকম খারাপ বিহেভিয়ার তুমি কীভাবে করতে পারো। পরে বললাম ম্যাডাম সরি সরি, আর কখনো এরকম হবে না। এইরকম করা ঠাড়া শেষ। এখন একটা ম্যাম যখন তোমার ক্লাস থেকে বেরোবে, ম্যাম বা স্যার, সে আর কোনোদিন ওই ক্লাসে তোমার ঢুকবে না। পরে ম্যাডাম বলছে যে আচ্ছা ঠিক আছে তোমাদের ক্লাস আজকে অফ, ছুটি। আর মজার ব্যাপার ওই দিন তোমার ডাবল ক্লাস নেওয়ার কথা ছিল, বুঝছো, 2 ঘন্টার ক্লাস, কিন্তু থ্যাঙ্কস টু মি ওই ক্লাস মাত্র 15 মিনিটেই শেষ হয়ে গেছে। এরপর কি, এরপর তো ধরো এখান থেকে আস্তে করে বেঁচে ঠেচে, ঠিক আছে, ঠাস করে আমি বের হয়ে চলে আসছি। পরে যখন আমি দেখি ক্লাসে ঢুকছি, পরে তো মেয়েরা একটু কেমনে জানি টাকা ছিল, বাট ছেলেরা খুব মাস্ত খুশি। ওর বলে মামা ধন্যবাদ, তোর জন্য আজকে 2 ঘন্টার ক্লাস ছিল, যেটা মাত্র 15 মিনিটে শেষ হয়ে গেছে, বুঝছো। ফার্স্টে তো আমি ভাবছিলাম আমার সাথে কি না কীভাবে মনে হয় ভার্সিটি থেকেই বের করে দেবে, বাট না, ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়নি। সবাই বুঝতে পেরেছেন? মানে এটা আমার ফার্স্ট ইয়ারের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল একটা ইনসিডেন্ট, বুঝছো। তাই যখনই ক্লাসে যাবা, ঠিক আছে, কলমের জিনিসপাতি সবসময় মুখ থেকে দূরে রাখবা, ঠিক আছে। আমি তো আমার কাছে বেঁচে গেছি, তোমার কাছে তুমি নাও বাঁচতে পারো, ঠিক আছে। হয়তোবা স্যার ম্যাডামরা তোমার ইনিশিয়ালি ছেড়েও দিতে পারে, ঠিক আছে, হয়তোবা স্যার ম্যাডামরা তোমার ইনিশিয়ালি ছেড়েও দিতে পারে, বাট সিনিয়র ভাইরা এমন খেলাবে যে শীষ বাজানো তো দূরের কথা, ঠিক আছে, তুমি নর্মাল শীষও বাজানো ভুলে যাবা, ঠিক আছে। ওকে, তাহলে আসবে টপিকে এখন ব্যাক করা যাক। আচ্ছা, এখন ভাই আমরা পড়বো কীভাবে রোদ নিয়ে পড়াশোনা করা শুরু করবো, যে রোদ জিনিসটা আসলে কি, হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন পড়বো। সবাই এখন একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে, গল্প একটু হয়ে গেল, এখন ভাই ফোকাস দিয়ে দেখেন। ভাই আমি এসএসসি 24 ব্রেকআপ হয়েছে, এখন সামনে কলেজ অ্যাডমিশন, কেমনি কী করবো কিছু গাইডলাইন দে। এই এইচএসসি ছেলেরা ওকে একটু মোটিভেশন দাও তো, এসএসসিতে পরে রিলেশন করতেছে, আর এখানে অনেকে ভাই কি বলে লেকচার দেখতেছে, ওদের রিলেশন তো বাদ দাও, পড়াই মাথার মধ্যে ঢুকতেছে না। ব্রাদার ওকে একটু কোনো কি বলে মোটিভেশন দাও, মানে ওর কথা শুনে তো মনে হচ্ছে আমাকেই কেউ মোটিভেশন দাও, ঠিক আছে ব্রো, মনে হচ্ছে না তুমি একটু সময় থেকে বেশি আগাই গেছো না। আচ্ছা আচ্ছা শুরু করি এখন ভাই। আচ্ছা এখন সবাই সিরিয়াস, ঠিক আছে, বোর্ডের দিকে থাকো। আচ্ছা ভাই, রোদের ফর্মুলাটা কি, তুমি যদি একটু আগে আসো, এই যে দেখো ভি ইজ ইকুয়াল টু আই আর, তার মানে ভাই আমার আর ইজ ইকুয়াল টু কি এম এল ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ এ, বুঝে গেছে? জি ভাই, এটি কি আমার ভাই রোদের ফর্মুলা ছিল। এবার আমরা ভাই এটাকে নিয়ে মারামারি শুরু করবো। আসো, প্রথম কথা ভাই আমার কি আর ইজ ইকুয়াল টু এম এল ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ এ, এটা কি ভাই আমার রোদের ফর্মুলা। ভাই ফর্মুলা কি এম এল
ml ডিভাইডেড বাই এনি স্কোয়ার টাও এ। কথা বুঝতে পারছো? জি ভাই, বুঝে গেছে। এখন কথা হলো আমার এখানে যে প্রতিটার যে পরিচয়, সে পরিচয়গুলো একটু ভালো করে তাকায় দেখো। প্রথম কথায় যে এমকে যাকে দেখতে পাচ্ছ, এই এম হলো আমার ইলেকট্রনের ভর, ঠিক আছে, মাস অফ ইলেকট্রন। ভালো করে খাতার পাশে লিখে নাও, এটা হলো আমার ইলেকট্রনের ভর। এই যে এল যাকে দেখতে পাচ্ছ, সেটা টোটাল পরিবাহীর যে দৈর্ঘ্য, ঠিক আছে, মানে তুমি কতটুকু লম্বা, 2 ফিট না 5 ফিট, ঠিক আছে। যারা আমার মতো খাটো, ঠিক আছে, তাদের খুব গায়ে লাগছে। এল কি ভাই? এল হলো পরিবাহীর দৈর্ঘ্য, মানে খাটো ইন দ্য সেন্স 6 ফিটের নিচে সবাই খাটো, ঠিক আছে, মানে মেয়েদের চোখে। এটা হলো কি আমার পরিবাহীর দৈর্ঘ্য। আচ্ছা, এটা কি ভাই? পরিবাহীর দৈর্ঘ্য। তারপর আমার এ কি? এ বলে আমরা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না? ক্রস সেকশনাল এরিয়া অফ কন্ডাক্টর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্লিয়ার? ওকে ভাই। টাও কি ছিল ভাই? টাও ছিল হলো আপনার সংঘর্ষকালের সময় বা রিল্যাক্সেশন টাইম, মানে একজনের সাথে আরেকজনের বাড়ি খাইতে মাঝখানে কি টাইম। ওই যে এসএসসি 24-এর ওর কি বলে কমেন্টটা দেখে আমার একটা কথা মনে পড়ছে, একটি রিলেশন এবং আরেকটি রিলেশনের মাঝখানের যে টাইমটা, ঠিক আছে, মানে ব্রেক টাইমটা, যে টাইমটাতে আর কি তুমি রিল্যাক্সে আসো, এই টাওটাকে কি বলা হবে? সংঘর্ষকালের সময়। সংঘর্ষকালের সময়। আর আমার ই কি? ই তবে আমার ইলেকট্রনের চার্জ, আর এন কি? আমার এন হলো ইলেকট্রনের ঘনত্ব, ঠিক আছে, ক্যারিয়ার ডেন্সিটি। বুঝে গেছে ভাই? তার মানে কি ভাই? এই আর এর আমরা প্রতিটা পরিচয় কি ভাই দেখে নিলাম, ঠিক আছে, কোনটা কাকে কি বলে, কেন বলে, না বলে, সব কি ভাই আমাদের ইজিলি মোডে বোঝা হয়েছে। কথা বুঝতে পারছো? জি ভাই, বুঝে গেছে। এখন আমার তোমাদের কাছে কোশ্চেন হলো যে এই আর জিনিসটা ভাই কিসের কিসের উপর নির্ভর করে? প্রথম কথা মাথা থেকে এটা সরাও যে ভাই রোধ ভি আর আয়ের উপর ডিপেন্ড করে। করে না ভাই, করে না, ঠিক আছে, আলাদা জিনিস। এখন ভাই আমরা দেখবো হলো আর এর নির্ভরতা বা ডিপেন্ডেন্সি অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর এর নির্ভরতা। তো প্রথম কথা ভাই, আর যেটার উপর নির্ভর করে সেটা হলো ঠিক আছে, প্রথম যে জিনিসটার উপর আর কি নির্ভর করে সেটা হলো কি ভাই? আমার পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দেখা যাচ্ছে ভাই আর ইজ ইকুয়াল টু ml ডিভাইডেড বাই এন স্কয়ার টাও, মানে কি ভাই আর কি এল এর উপর নির্ভর করে। তার মানে কি প্রথম যেটা দেখা যাচ্ছে সেটা কি ভাই? আমার পরিবাহীর দৈর্ঘ্য। ওকে, পরিবাহীর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, দেখা যাচ্ছে ভাই। জি, ভি আর আয়ের উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে লিখে দিতেছি। তুমি যদি কোনো একটা তারের যদি দৈর্ঘ্য বাড়ায় দাও, ঠিক আছে, তাহলে কি ভাই রোধটাও কি তোমার বেড়ে যাবে। বুঝতেই পারতেছো, তাই না? জায়গা বেশি দিতেছো ইলেকট্রনের মারামারি করার জন্য, তার মানে কি ভাই বাধাও কি ওখানে বেশি হবে। সিম্পল লজিক। তার মানে কি ভাই পরিবাহীর দৈর্ঘ্য যদি বাড়াও, তাহলে কি আমার কি ভাই রোধটা বেড়ে যাবে। তার মানে বলতে পারি কি এখান থেকে আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল বলা যায়। জি ভাই। এরপর কি লেখা যায়? এভাবে দেখা যাচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, তাই না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, মানে খুবই সিম্পল লজিক। ধরো তুমি একটা রুমের মধ্যে আসো, কেউ এসে বাইরে থেকে বোম ফাটাইলো। এখন ধরো তোমার এক্সিটটা অনেক বড়, তার মানে কি সবাই ইজিলি বের হতে পারবে। বার ধরো এক্সিট দিয়েছে এতটুকু, বের হতে পারবা না। দেখবা একটা মোটা মানুষ গেছে, ওই ধরো আটকায় গেছে। একটা মোটা মানুষ ধরো গেছে, আর যে দেখবা আটকায় গেছে। ওকে, মানে আমি বডি শেমিং করতেছি না, বাট ধরো তুমি যদি ছোট হয়, মোটা মানুষটা বের হতে পারবে না, তাই না? আটকায় যাবে না। জি ভাই। তার মানে আমি এখান থেকে বলতে পারি কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a, এটার উপর ডিপেন্ড করে। তারপর ভাই 3 কার উপর ডিপেন্ড করে? দেখো, ইলেকট্রনের ঘনত্বের উপরও ডিপেন্ড করে। এখন ভাই ইলেকট্রনের ঘনত্বটা কার উপর ভাইয়া ডিপেন্ডেন্ট? কার উপর ডিপেন্ডেন্ট বলো তো ভাই? ইলেকট্রনের ঘনত্ব ডিপেন্ড করে এক একটা পরিবাহীর এক এক রকম ইলেকট্রনের ঘনত্ব। মানে ধরো কেউ ইন্ট্রোভার্ট হয়, কেউ এক্সট্রোভার্ট হয়, কেউ ধরো এই দুটার মাঝখানের হয়, তাই না? মানে ইন্ট্রোভার্ট মানে কারোর সাথে কথা বলতে পারে না, আমি। এক্সট্রোভার্ট হলো যে কারোর সাথে কথা বলতে পারে। মানে কি ভাই এক একজনের ইলেকট্রনের ঘনত্ব এক এক রকম। মানে এটা কি ভাই টোটালি পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করে। ওকে, তোমরা থার্ড যে পয়েন্টটা সেটা বলা যায় কি ইলেকট্রনের ঘনত্ব। আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/n, মানে কি ভাই এটাকে কি বলা হয়? এটা তোমার টোটালি ডিপেন্ড করে পরিবাহীর যে ধর্ম, ঠিক আছে। ক্লিয়ার? এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভাই ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ভাই সামনে পারবা না কোশ্চেন যদি ভালো দেয়। আর ভাই আমাদের 4 নাম্বার টাইম কি, 4 নাম্বার টার্ম কি ভাই? 4 নাম্বার টার্ম হলো আমার সংঘর্ষের যে সময়টা, ঠিক আছে।
সংঘর্ষের সময় ভাই এটা ডিপেন্ড করে কি আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/τ। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারবে সংঘর্ষের সময়টা কিসের উপর ডিপেন্ড করে? পরিবাহীর প্রকৃতির উপর না, এইটা তোমার টোটালি ডিপেন্ড করে তাপমাত্রার উপর। বুঝে গেছে? এই যে নিচের যে ভাইকে দেখতেছো এ তোমার ডিপেন্ড করে তাপমাত্রার উপর, তাপমাত্রার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন ভাই তাপমাত্রার উপর কেন ডিপেন্ড করে আমি তোমাকে বলি। তাপমাত্রা যদি বাড়াও সংঘর্ষ কি বাড়বে? তাপমাত্রা বাড়ালে কি ভাই সংঘর্ষ বাড়বে, তাই না? মানে বোম মারলে কি সবাই ছোটাছুটি করবে? ছোটাছুটি করা মানে কি ভাই সংঘর্ষ তাড়াতাড়ি হবে। সংঘর্ষ তাড়াতাড়ি হওয়া মানে কি ভাই সংঘর্ষকালে যে সময়টা বাড়বে না কমবে? কমে যাবে, তাই না ভাই? সংঘর্ষ তাড়াতাড়ি হচ্ছে মানে কেউ রিল্যাক্স করার টাইম কম পাচ্ছে, তার মানে টাও যদি কমে আর কি বেড়ে যাবে, ঠিক আছে? প্রতিটা পয়েন্ট ভালো করে বুঝো কীভাবে কি বাড়তেছে না কমতেছে। সামনে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করবো। তারপর কি ভাই এন কি টোটালি পদার্থের উপর ডিপেন্ড করে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভাই বুঝছি, দৈর্ঘ্য কি ভাই ক্লিয়ারলি বোঝা হয়েছে, সবাই ক্লিয়ার? এখন ভাই বইলো না, ঠিক আছে? এখন যদি কোনো কিউরি থেকে জিজ্ঞেস করে লাভ নাই, যখন আমি বলবো তোমরা এখন বলো, তখন বললে আমার চোখে পড়বে। এখন যতই বড় ভাই লাভ আছে যে না ভাই লাভ নেই, তাহলে বুঝে গেছে ভাই আর কি চারটা জিনিসের উপর ডিপেন্ড করে, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঘনত্ব আর কি ভাই সংঘর্ষের সময়, আর কারোর উপর কি ভাই ডিপেন্ড করে না। কথা বুঝতে পারছো ভাই? জি ভাই ক্লিয়ার। এখন ভাই মজার ব্যাপার দেখো, এইটাকে এই যে এই যে যে ছড়াই ছিটা আছে এটাকে একটু সুন্দর করে একটা ফর্মেটে লেখা যায়। সেটা হলো এই, আমি আর এর ফর্মুলাটা আবার লিখি, এই আর এর ফর্মুলাটা আমি আবার লিখি, আর ইজ ইকুয়াল টু ml ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ এ। এই এল আর এ কে বাদ দিয়ে, ঠিক আছে, নিচেরটা এ, এটা দেখে অন্য কিছু মনে হচ্ছে, এই এল আর এটাকে বাদ দিয়ে খেয়াল করে এটার দিকে, এই যে যেকে দেখতেছো না, এটাকে যেন কি লেখা যায়? এইটাকে লেখা যায় হলো রো, এইটাকে লেখা যায় কি ভাই রো লেখা যায়। তার মানে ফর্মুলাটা ভাই চেঞ্জ হয়ে হলো কি, ফর্মুলাটা ভাই চেঞ্জ হয়ে হলো আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। এখন ভাই নতুন যে রো কে আনলেন, রো কে ভাই, রো হলো আমার রোধকত্ব বা রেজিস্টিভিটি বলা হয়, ঠিক আছে? এই রো এর পরিচয় জেনে নাও, ঠিক আছে? তোমাদের একটা নতুন ক্যারেক্টার চলে আসছে। এই রোটাকে বলা হয় কি ভাই, এটাকে বলা হয় রোধকত্ব, ঠিক আছে? ওকে, এটাকে বলা হয় কি ভাই, এই রোটাকে বলা হয় কি ভাই রোধকত্ব। ওকে ভাই, রোধকত্ব মানে কি দেখো, রোধকত্ব খেয়াল করো, রোধকত্বের ফর্মুলা কি ভাই, রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই রো কার উপর ডিপেন্ড করে, খেয়াল করো, রো কিন্তু ভাই তোমার পরিবাহীর ধর্ম আর তাপমাত্রার উপর নির্ভর করে, আর কারোর উপর ও কোনো যায় আসে না। কেন কথাটা কেন বলতেছে সেটা বুঝো। সেটা হলো, তোমাকে ধরো যদি আমি বলি যে একটা 1 মিটার লোহার রড আর একটা 50 মিটার লোহার রড, দুজনের রোধকত্ব কি একই নাকি আলাদা? দেখে অ্যান্সার দাও তো। কি বললাম? একটা 1 মিটার লোহার রড আর একটা 50 মিটার লোহার রড, দুইজনের রোধকত্ব বা রেজিস্টিভিটি একই হবে না আলাদা হবে? এই মাথার উপর এটাই কি বলে খোপড়িটা একটু ইউজ করেন আর অ্যান্সারটা দেন, দুজনে একই হবে নাকি আলাদা? তাড়াতাড়ি, সব কি পালাই গেল? ভাই ঈদের সময় ক্লাস চলছে? জি ভাইয়া চলছে, কারণ পড়াশোনা ভাইয়া থামাই রাখা যাবে না, ছুটি তো নিলেই, তাই না? আর সবসময় দেখবা তুমি যদি ভ্যাকেশনে যাও, ঠিক আছে, ভ্যাকেশনে এমনি তো মানে ব্যাপারটা হলো কি, ভ্যাকেশন থেকে উঠতে ধরো ভ্যাকেশন যদি 3 দিন হয়, ওই ভ্যাকেশন থেকে বের হইতে আরও 5 দিন লাগে, ঠিক আছে? মানে ধরো যে কয়দিন মানে ভ্যাকেশনে তুমি ঢুকলা, পড়া ছেড়ে দিলা, ঠিক আছে, ওই ভ্যাকেশনে থেকে উঠতেই আর একটা ভ্যাকেশন চলে আসে, ঠিক আছে? তো এটা একটা মানে সাইকেলের মধ্যে চলতেই থাকে। সো এই জন্য ভ্যাকেশনের মধ্যে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা ভাবে পড়া উচিত। কিরে একজন অ্যান্সার দেয় না? একটা 1 মিটার একটা 50 মিটার লোহা রডের মধ্যে কার রোধকত্ব, মানে রোধকত্ব একই নাকি আলাদা? একটা কোশ্চেন করেছিলাম আমি। একই, ড্যাম। একই, আচ্ছা একই, ঠিক আছে সবাস। হ্যাঁ একই, তার কারণটা কি ভাই, রোধকত্ব জাস্ট এন আর টাওয়ের উপর ডিপেন্ড করে, তাই না? যেটা কি প্রতিটা পদার্থের জন্য একই হবে, মানে যদি পদার্থ সেম হয় একই হবে, ঠিক আছে? চেঞ্জ করতে তুমি পারবা না। এখন কথা হলো ভাইয়া, এই যে রোকে দেখতেছো না, যে ভাই রোকে দেখতেছি, এই রোটাকে, এই যে রোটা মনে আছে আর এর একটা ভাই ছিল যে ওর উল্টা কাজ করতো, সেটা কি পরিবাহিতা ছিল জি। এই রোয়েরও ভাই একটা ভাই আছে, সেই রোটাকে বলা হয়, তাকে বলা হয় সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ, ঠিক আছে? সিগমা, ঠিক আছে, এটাকে বলা কি ভাই সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ। রোকে বলা হয় রোধকত্ব, সিগমাকে বলা হয় পরিবাহকত্ব, ঠিক আছে, বা কন্ডাক্টিভিটি। কথা বুঝছো? এটার পরিচয়টা লিখে নাও, সেটা হলো এটাকে বলা হয় পরিবাহকত্ব।
ঠিক আছে। সিগমা ইজ ইকুয়াল টু কি আমার 1/ρ। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই রো কার উপর ডিপেন্ড করে, ভাই রো জাস্ট ডিপেন্ড করে এই দুইটার উপরে, পরিবাহীর ধর্ম ও তাপমাত্রা। ঠিক আছে, এটার উপরে কি আমার রোটা ডিপেন্ড করে, বুঝছো? পরিবাহীর ধর্ম আর তাপমাত্রা, আর কারোর উপর কোনোভাবে যায় আসে না, একই। তোমাদের একই লেখার যে স্টাইল, ঠিক আছে, একই। এখন বলো এই স্লাইডে কারো কোনো সমস্যা আছে? থাকার কথা না, অনেক ধীরে ধীরে বোঝানো হয়েছে, থাকার তোমাদের কথা না। আচ্ছা, না কারো কোনো সমস্যা নেই। ওকে, নেক্সটে চলে আসি। সেটা হলো ভাই, এই যে তুমি যে ওহমের সূত্র যে পড়তেছো, ওহমের সূত্রে একটা ভেক্টর ফর্ম আছে, ঠিক আছে। ভেক্টর ফর্ম মানে কি? দেখো ওহমের প্রথম যে সূত্রটা পড়ছো সেটা কি আমরা ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই না? ভি ইজ ইকুয়াল টু আই আর। এখন ব্যাপারটা হলো ভাই, এখানে তোমার কেউ ভেক্টর নাই, এখানে কেউই ভেক্টর নাই, সবাই কিভাবে আমার স্কেলার। এখন এটাকে তুমি চাইলে একটা ভেক্টর ফর্মেটে নিতে পারো, সেম ফর্মুলাটাকে ভেক্টরে চাইলে শিফট করা যায়। ওকে, জাস্ট ফর্মুলাটা জেনে নাও। এখন পর্যন্ত ফর্মুলা থেকে কোনো কোশ্চেন আসে নাই, বাট জাস্ট জেনে নাও সেটা কিবা জে ইজ ইকুয়াল টু সিগমা ই। ভাই কার পরিচয় কি? জে হলো লেকচার নাম্বার 1-এ পড়ানো হয়েছে, এটা ছিল কে মনে আছে? এটা ছিল ভাই আমার তড়িৎ ঘনত্ব, ঠিক আছে, কারেন্ট ডেন্সিটি, বুঝা গেছে ভাই? ইয়েস, এটা ছিল কি কারেন্ট ডেন্সিটি I/A। সিগমা তো ভাই কিছুক্ষণ আগে দেখাইলেন পরিবাহকত্ব, মানে কি রো এর উল্টা। আর ই কি ভাই? ই হলো আমার তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এটাকে বলা হয় ভেক্টর ফর্ম, ঠিক আছে, এটাকে বলা হয় কি ভাই আমার ভেক্টর ফর্ম। ভাই কেন ভেক্টর ফর্ম? তোমার জেও একটা ভেক্টর রাশি, ইও একটা ভেক্টর রাশি, কিন্তু ভি ইজ ইকুয়াল টু আই আর এ কেউ ভেক্টর ছিল না, কথা বুঝছো? জাস্ট ফর্মুলাটা জেনে নাও যে ভাই জে ইকুয়াল টু কি ভাই সিগমা ই। ওয়ালাইকুম আসসালাম ব্রো, সবার পরিচয় কি ভাই তুমি অলরেডি জানো, কথা বুঝে গেছে? জি ভাই বুঝে গেছে। ওকে, এরবার নিচের যে হেডিংটা, ঠিক আছে, নিচের যে হেডিংটা তোমরা দেখতেছো, এখন এখান থেকে জিনিসগুলা ধীরে ধীরে কীভাবে সিরিয়াস হওয়া শুরু করবে। এরপরে পার্টগুলো ভাই খুব ইম্পর্টেন্ট। দেখো সবার আগে কী আসছে ভাই? তাপমাত্রা নির্ভরতা বা টেম্পারেচার ডিপেন্ডেন্সি। বা কার টেম্পারেচার ডিপেন্ডেন্সি? রোদের উপর টেম্পারেচার ডিপেন্ডেন্সি। মানে তাপমাত্রা যদি বাড়াও তাহলে ভাই রোদের উপর কীভাবে কী এফেক্ট পড়বে সেটা ভাই এখন কথাবার্তা বলা শুরু করবো। দেখো প্রথম কথা ভাইয়া, তুমি একটু চিন্তা করে বলবো। সবার আগে আমরা ভাইয়া কথা বলবো হলো পরিবাহীকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? পরিবাহীকে নিয়ে কথা বলবো, পরিবাহী পদার্থ, ঠিক আছে। অপরিবাহী, অর্ধপরিবাহী সবাইকে নিয়ে কথা হবে, বাট সবার আগে আমরা পরিবাহী নিয়ে কথা বলবো। আচ্ছা, তোমাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি, সেটা হলো পরিবাহী পদার্থে, ঠিক আছে, কি বললাম? পরিবাহী পদার্থে ধরো তুমি তাপমাত্রা বাড়াইলা, ধরো তুমি টেম্পারেচার বাড়াইলা, ঠিক আছে, বা তাপমাত্রা বাড়াইলা। বলো তো তাপমাত্রা যদি বাড়াই সংঘর্ষ কম হবে নাকি বেশি হবে? কমেন্টে লেখো তো। তাপমাত্রা যদি বাড়াই তাহলে কি সংঘর্ষ কম হবে নাকি বেশি হবে? মানে কলিশনের যে নাম্বারটা এটা বাড়বে নাকি কমবে? তাড়াতাড়ি। তাহলে অ্যান্সার হলো ভাইয়া পরিবাহীতে তুমি যদি তাপমাত্রা বাড়াও, মানে কমন সেন্স না, বোম ফেলাইলে সবাইকে ছোটাছুটি করতেছে, সংঘর্ষে কী ভাই? আগে যদি মানে একটা মানুষ 2টার সাথে ধাক্কা খাইতো, এখন একটা মানুষ 5-6টার সাথে ধাক্কা খাবে, তাহলে কি সংঘর্ষ বাড়বে বা কলিশন নাম্বার বাড়বে? সংঘর্ষ বাড়া মানে কি ভাই? সংঘর্ষকালের সময়টাও কি কমে যাবে, তাই না? কারণ কি খুব তাড়াতাড়ি বাড়ি খাচ্ছ, মানে কি আমার রিল্যাক্সেশনের যে টাইমটা সেটাও কি ভাই কমবে? কারণ সংঘর্ষ বাড়া মানে কি ভাই? টাউটাও কি ভাই আমার কমে যাবে, টাউটাও কীভাবে আমার কমে যাবে। এখন তুমি যদি রোদের ফর্মুলাটা খেয়াল করো, বা ফর্মুলা কী ছিল? আর টাও কি ভাই? ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে তুমি যদি টাও কমাও রোদ কি তোমার বাড়বে না? জি ভাই, রোদ কি বেড়ে যাবে। তার মানে আমি এখান থেকে ভাই কি বলতে পারি? সেটা হলো টাও যেতে হবে আপনি কমাই দিচ্ছেন, এখান থেকে ভাই ক্লিয়ার বলা যায় সেটা কি? রোদ কি আমার বেড়ে যাবে। তার মানে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে টেম্পারেচার বাড়াইলে রোদ কেন বাড়ে, এখন কারণ পারবা। কিছুক্ষণ আমি তোমাকে দেখাইছিলাম, একটা গ্রাফ এঁকে দেখাইছিলাম যে গ্রাফটা উপরের দিকে এরকম করে চলে যায়, বাট তখন তুমি কারণ জানতা না। এখন কিন্তু ভাই কারণ জানো। কেন হয়? সংঘর্ষ বাড়ে, টাও কমে, তাই কীভাবে রোদ বেড়ে যায়। কীভাবে আসছে? ফর্মুলা থেকে আসছে। ক্লিয়ার? ভাইয়া ফিজিক্সের কনসেপ্ট কীভাবে স্ট্রং করেন? ফিজিক্সের কনসেপ্ট হলে যে লেকচারে যা যা বোঝাচ্ছি প্রতিটা জিনিস সিরিয়ালি মনে রাখার ট্রাই করো। মনে তো থাকবে না এমনি, লেকচার দেখার পরে পুরো জিনিসটা রিভাইজ দিয়ে একটা ফাঁকা খাতাতে প্রতিটা কনসেপ্ট সিরিয়ালি লেখার ট্রাই করো। আমি যেরকম তোমার একটা হেডিং দিয়ে প্রতিটা জিনিস সিরিয়ালি লিখতেছি না, তোমারও সেম খাতায় সবগুলো সিরিয়ালি লিখতে হবে, ঠিক আছে? আর সিরিয়ালি লেখার সময় বুঝে কেন আসলো, কীভাবে আসলো, তাহলে এভাবে কনসেপ্ট স্ট্রং হবে। ওকে, একটা মানুষ স্ট্রং হয় কেমনি? প্র্যাকটিস করে, সিম্পল লজিক।
তার মানে কীভাবে টেম্পারেচার যদি বাড়াও সংঘর্ষ বাড়বে, তার মানে কি টাও কমবে মানে কীভাবে রোদ কীভাবে বেড়ে যাবে। তার মানে আমি এটা ভাইস ভার্সা বলতে পারি। ভাইস ভার্সা কি, যেভাবে টেম্পারেচার যদি কমান সবাই চিলে আছে, সংঘর্ষ কমে গেছে, তাই না, কোনো মারামারি নেই। সংঘর্ষ যদি ভাই কমে তার মানে কি ভাই টাও বাড়বে, তাই না, ধীরে ধীরে, তাই না, যেটা তোমাদের ভ্যাকেশনে হয়, পড়াশোনার কোনো দরকার নেই, ঠিক আছে, চিল করি এখন, ঠিক আছে। তাহলে কি ভাই টাও বাড়বে, আর যখনই ভাই টাও বাড়বে তখনই কি ভাই তোমাদের রোদ কি ভাইয়া কমে যাবে, বুঝে গেছে এটা কি ভাই, ঠিক আছে। টেম্পারেচার আর রোদ কি ভাই আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল, টেম্পারেচার বাড়লে রোদ বাড়বে, টেম্পারেচার কমাইলে রোদ কমবে, সিম্পল। ওকে, বুঝে গেছে। ওকে ওকে, নেক্সটে আসি, ঠিক আছে। ওকে, নেক্সটে আসি। মানে এটা কাইন্ড অফ লাইক তোমরা এভাবে বলতে পারো যে টেম্পারেচার বাড়া মানে রোদ বাড়া, তাই না, সিম্পল লজিক। টেম্পারেচার বাড়া মানে গরম হচ্ছে, ইলেকট্রন ছোটাছুটি করতেছে, বাধা অনেক বেশি, বাধা বেশি মানে কি রোদ বেড়ে গেছে, মানে একটু সিম্পলি থিঙ্ক করলে কিন্তু বোঝা যায় যে টেম্পারেচার বাড়া মানে কি ভাই রোদ বাড়া। ওকে, এখন কথা হলো ভাইয়া আপনি তো এখানে বললেন যে টেম্পারেচার বাড়ছে দেখে রোদ বাড়ছে, টেম্পারেচার কমছে দেখে রোদ কমছে। এখন এটাকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে নিতে হবে, ঠিক আছে। যে ভাই ম্যাথমেটিক্যাল টার্ম মানে কি, এখন এটাকে আমরা ফর্মুলাতে কনভার্ট করব। আর এখন এই স্লাইডে যে ফর্মুলাটা তোমাদের সামনে আনবো, এই ফর্মুলাটা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বারবার বলতেছি, এমন কোনো অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে, প্রায় ফ্রিকোয়েন্টলি এখন আমি যে রোদা তাপমাত্রার যে ফর্মুলাটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা নিয়ে একবার বুয়েটে একটা কোশ্চেন আসছিলো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারদের জন্য, ঠিক আছে। এখন তো ভাই তোমরা যে পড়তেছো, এখন তো তোমাদের আর কি মানে এইম কিন্তু একদম হাইয়ার রাখতে হবে, ঠিক আছে, মানে একদম টপ নচ হাই, ঠিক আছে। সবসময় মনে রাখবা যে তোমার যদি এম হাই থাকে, অ্যাটলিস্ট তুমি যদি ডেডিকেটেডলি ফলো করো তাহলে এখানে পৌঁছে যাবা, বা অ্যাটলিস্ট ওটা নিচে পড়বা। কিন্তু তোমার যদি এইমই ফার্স্টে লো থাকে, এবার আমি কিছু ছেলের কথা শুনি, এইচএসসি ধরো 24 ব্যাচ হোক বা 25 ব্যাচ হোক, বলে কি ভাইয়া দেখেন আমার মাথায় কিছুই নেই, নো সাউন্ড, নো সাউন্ড, হেই নো সাউন্ড, মানে ধরে এমন মায়ের দিব, ঠিক আছে, মানে মাঝে মাঝে কি তোমাদের প্র্যাঙ্ক করতে মন চায় নাকি, সাউন্ড আছে, আরেকজন আসছে ভাই নো সাউন্ড। আচ্ছা, তো মানে কি বলতেছিলাম জানি, হ্যাঁ, মানে কারো কথা শুনে দেখে মনে হয় যে ভাইয়া দেখেন আমার দ্বারা কিছু হবে না, আমার কোনো রকম একটা ভার্সিটিতে লাস্টের একটা সিট হলেই হবে, ওর এখনও পড়ে আছে 1 বছর 1.5 বছর 2 বছর, ঠিক আছে, মানে ও এখনই হাত পা ছেড়ে দিয়ে, মানে ধরো ব্যাপারটা হলো কি, তুমি যদি নিচে শোয়া থাকো তোমাকে তো টান দিয়ে উঠানো যাবে, বাট তুমি যদি ধরো মাটি গর্ত করে ভিতরে ঢুকে যাও আর যদি না উঠতে চাও তাহলে তো তোমাকে উঠানো যাবে না। মানে কাইন্ড অফ লাইক তোমরা হলো চোখ বন্ধ করে ঘুমাও নাই, তাও তোমরা ঘুমানোর ঢং করতেছো, ওরা কি তুমি জীবনে উঠাইতে পারবা, উঠাইতে পারা পসিবল না। তবে প্রথম কথা হলো মানে মাথার মধ্যে এই জিনিসগুলো একটু ক্লিয়ার রাখেন যে হবে, ঠিক আছে, কেন হবে না, হবে, কিন্তু ভাই এটার জন্য এফোর্টও বেশি দেওয়া লাগবে, ঠিক আছে। তোমরা এই জিনিসটাতেই ভয় পাও, মানে ড্রিম তো একটা দেখছো, কিন্তু যখনই ভাবো যে আচ্ছা এত পড়া লাগবে, এত কষ্ট করা লাগবে, ভাই কষ্ট তো করা লাগবেই, তাই না, আজকে না করলেও কালকে করা লাগবে, ঠিক আছে। কষ্টের তো কোনো অল্টারনেটিভ নাই, বিশেষ করে ছেলেরা, ঠিক আছে। এমন তো নাই যে ভাইয়া খুব সুন্দর একটা কি বলে মা একটা মেয়ে ঠিক করে রাখছে, কি বলে শ্বশুর বাড়িতে টাকা পয়সার কোনো অভাব নাই, তাই না। মানে যে কোনো একটা হলিউডের একটা মুভিতে রিচ হওয়ার 3-4টা ওয়ে বলতেছিল, তো তার মধ্যে একটা ওয়ে ছিল যে পার্টনার অনেক রিচ হতে হবে। তো ছেলেদের তো এই সৌভাগ্য মানে 1-2জনের থাকতে পারে, সবার তো নাই। তবে অ্যাটলিস্ট তো পড়াশোনা বা কিছু তো করতে হবে, তাই না, কষ্ট ইজ ম্যান্ডেটরি। তো ব্যাপারটা হলো ভাইয়া এই কষ্টটুকু এখন ভাইয়া করে নাও, যত বড় হবা তত এটা রিয়েলাইজ হবে যে এই এইচএসসির টাইমে পড়তে যে কষ্টটা করা, মানে যতটুকু কষ্ট করতে হইতো লাইফের সামনে দেখবা এই কষ্টটা জাস্ট বাড়তেছেই, কমতেছে না। যেমন আমার ভার্সিটিতে, ঠিক আছে, বিভিন্ন এআইইউই বলো, ব্র্যাক বলো, এনইসিউ বলো, ঠিক আছে, কোনো ভার্সিটি খারাপ না, সবাই ভালো, কিন্তু ওখানে ওরা সেমিস্টারের সিজি ধরে রাখতে যে পরিমাণ প্যারা খাচ্ছে, ওরা বলে যে মামা আমি ফার্স্ট সেমিস্টারের সিজি 4 ধরে রাখতে যে প্যারা খাইছি, এই পড়াটা যদি আমি অ্যাডমিশন টাইমে পড়তাম তাহলে আজকে কোনো একটা পাবলিকে যে একটু চিড়ে থাকতে পারতাম, কারণ কি প্রাইভেটে কিন্তু সিজি ধরে রাখা অনেক টাফ কম্পেয়ার টু পাবলিক, ঠিক আছে, বুঝতে পারছো। কারণ তুমি ওখানে একদিন না যেয়ে দেখো, ঠিক আছে, তোমার একদম পারলে ভার্সিটি থেকেই বের করে দেয়। ওকে, তো এই জন্য ভাই বলতেছি যে একটু সিরিয়াসভাবে পড়াশোনা করেন। আচ্ছা হ্যাঁ, চলে আসি। এখন ভাই আপনি কথা কি বলতেছিলেন যে রোদ আর তাপমাত্রার মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা নিয়ে কথা বলবেন। ধরো আমি একটা রোদ নিয়ে কথা বলি, ধরো এটা তোমার 0 ডিগ্রি সেলসিয়াসে, ধরো আমার একটা তার দেওয়া আছে, এমনি তো রোদ দেখায়, তাই না, ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে, ধরো এটা একটা রোদ আছে, ভাই কী রোদ আছে জানি না, ধরে নিলাম আড়াই, ঠিক আছে, ধরে নিলাম আড়াই, ঠিক আছে, ধরো এটা একটা রোদ আছে। এরপর তোমার মন চাইলো আচ্ছা আমি এখন কি করবো ভাই, আমি এখন এটা তাপমাত্রা বাড়াই দেবো, আমি এটা করবো কীভাবে, তাপমাত্রা বাড়াই দেবো। ধরো তুমি তাপমাত্রা বাড়ায়, ধরো এটা তোমার হলো টিআই,
ধরো তুমি নতুন একটা তাপমাত্রা নিলে, ধরো তোমার টিএফ, ধরো যে কোনো একটা র্যান্ডম তাপমাত্রা নিলাম, 25 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 50, যে কোনো একটা তাপমাত্রা কীভাবে বাড়াইলাম। বাড়ানো মানে কি বলতো ভাই, এখানে কি আমার রোদটাও কি বেড়ে যাবে না? এখানে কি আমার রোদে, আচ্ছা ধরো রোদটাও কি বেড়ে যাবে ভাই? কেন বেড়ে যাবে? কিছুক্ষণ আগে, আচ্ছা এক্সপ্লেনেশন দিছি, কিছুক্ষণ আগে ভাই দেখাইছি না, পরিবাহীতে তাপমাত্রা বাড়ালে কীভাবে রোদ বেড়ে যাবে। এখন ভাই কতটুকু বাড়বে এটা কি ভাই বের করার কোনো ওয়ে আছে কি না? ইয়েস স্যার আছে, ইয়েস স্যার আছে। দেখো এক্সপেরিমেন্টালি দেখা গিয়েছে সেটা কি ভাইয়া, যে তোমার রোধের যে পরিবর্তন, এখান থেকে এখানে থেকে অবশ্যই রোধের একটা পরিবর্তন হবে, তাই না? রোধের পরিবর্তনটা শুরুর রোধের ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে কি বুঝাই? ধরো তুমি একটা ছোটা লোহাকে গরম করতে চাও, আর অন দ্য আদার হ্যান্ড ধরো তোমরা একটা পুরো খাম্বা দিলাম গরম করতে, একটা ছোট লোহা গরম করতে হবে, আর একটা কাছে ধরো তোমরা বললাম পুরো খাম্বা গরম করো। কোনটা গরম করা ইজি, মানে কোনটা গরম করতে তোমার টাইম কম লাগবে, মানে খুব তাড়াতাড়ি চেঞ্জটা চলে আসবে? অ্যান্সার কী ভাই? খুবই খুবই সিম্পল। ওই যে ছোটো যে লোহার পিসটা, ওইটা কীভাবে আপনি তাপমাত্রার পরিবর্তনটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। তার মানে কীভাবে তোমার শুরুতে যে স্টেটটা আছে সেটাও কিন্তু ডিপেন্ড করে। আরে এটার একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া যায়। 23 ব্যাচের অনেক বাচ্চা কাচ্চারা, ধরো এখন জিএসটির পরীক্ষার আর কয়েকদিন আছে, এখন ধরো এসে বললো ভাইয়া জীবনে আমি বই খাতা খুলি নেই, জীবনে পড়াশোনার ধারে কাছেও যায়নি, এখন কি আমার জিএসটিতে একটা সিট হবে? বলো তোর অ্যান্সার কী দিবা? মানে ও তো ভাই ডেট, ঠিক আছে, ডেট মানে নেগেটিভে আছে। তার মানে ব্যাপারটা কি, অবশ্যই তোমার ভিতরে কিছু চেঞ্জ করা যাবে, কিন্তু তোমার আগে দেখতে হবে যে তোমার আদি অবস্থাটা বা শুরুতে তোমার অবস্থাটা কী ছিল। যদি শুরুতে তোমার অবস্থা ভালো হয় তো তোমার মধ্যে চেঞ্জ ভালো করা যাবে, আর যদি শুরুতে তুমি একদম মানে মৃত থাকো, ঠিক আছে, ডেড অবস্থায় থাকো, তোমার কিন্তু ভাই কোনো পরিবর্তন করা যাবে না। বুঝে গেছে? জি ভাই, পারফেক্ট এক্সাম্পল। ওকে, তার মানে কি ভাই, ডেল আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি আমার আরআই। বুঝে গেছে? ওকে, নেক্সট ভাই কি বলা যায়, ডেল আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি আমার ডেল টি। ঠিক আছে, তাপমাত্রার পার্থক্যের উপরও কি নির্ভর করে? খুবই সিম্পল, তাপমাত্রা যত বাড়াবা রোধও কি আমার তত বেশি বাড়বে, তাপমাত্রা যত কমাবা রোধও কি আমার তত বেশি কমবে। ক্লিয়ার? জি ভাই, বুঝে গেছে। এখন এই দুইটাকে তুমি যদি ভাই কম্বাইন করো, আমার কম্বাইন করো, তাহলে ভাই কি লেখা যায়? সেটা হলো, ধরো সমানুপাতিক চিহ্নটাকে যদি উঠাই দাও, ঠিক আছে, সমানুপাতিক চিহ্নটাকে যদি উঠাই দাও, এখানে কি আমার একটা ধ্রুবককে আনতে হয়, ঠিক আছে। ওই ধ্রুবকটার নাম কি ভাই? ধ্রুবকটার নাম হলো আমার আলফা, আর এখানে বসবে কি আমার ভাই আরআই, আর কি ভাই আমার ডেল টি। আলফা কি ভাই? আলফা হলো আমার কনস্ট্যান্ট, ঠিক আছে, আমি পরিচয় লিখে দিতেছি। এখানে যে আলফাকে যে দেখতেছো, ঠিক আছে, এখানে যে আলফাকে দেখতেছো, এটা হলো কি ভাই আমার ধ্রুবক। কথা বুঝতে পারছো? এখানে যে ভাই আলফাকে লেখা যাচ্ছে, সেই আলফা কি ভাই আমাদের ধ্রুবক। ওকে, ঠিক আছে, সাউন্ড তো আসতেছে না? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এখন ভাই কথা হলো ডেল আর ইজ ইকুয়াল টু কি আমার আলফা আর আই ইন্টু ডেল টি। এখন দেখো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, সিম্পলিফাই ইন দ্য সেন্স, ডেল আর এর জায়গায় তুমি কি বসাতে পারো ভাই আমার আর এফ মাইনাস আর আই লিখতে পারো, তাই না? ডেল আর মানে কি ভাই পরিবর্তনিত, তাই না? আর এফ মাইনাস আর আই, আর এখানে হবে কি আমার আলফা আর আই, আর এখানে কি ভাই ডেল টি। এবার এখান থেকে আর এফ ইজ ইকুয়াল টু কি লেখা যায় ভাই আর আই, সাইডে নাও, কমন যদি নাও 1 প্লাস আলফা ডেল টি। সো কি ভাই দিস ইজ আওয়ার ফর্মুলা। বুঝা গেছে যে আর এফ ইজ ইকুয়াল টু আর আই ইন্টু 1 প্লাস আলফা ডেল টি। সো দিস ইজ আওয়ার দ্য ফর্মুলা দ্যাট উই আর ওয়েটিং ফর। যে রোধের সাথে তাপমাত্রার পরিবর্তন কিভাবে হয়, এইগুলোর আবার আলফা মনে করো না, এগুলো আবার সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে, প্রপোর্শনাল সাইন। এইটা হলো আমার আলফা, এটা একটা ধ্রুবক, ঠিক আছে। ও ভালো কথা, বলো তো এই যে ধ্রুবক আলফা, এইটার এককটা কি? এটা কমেন্টে লেখো, এই ধ্রুবক আলফার এককটা কি? দেখি তো একক কে বলতে পারে? ভাই এইচএসসি 26-এর কোর্স আসবে, বাপ আসবে, হ্যাঁ তাড়াতাড়ি একটু বলেন তো এই আলফার এককটা কি? দেখি তোমরা একক বের করা শিখছো নাকি? আর তারপর আমি আর এফ ইজিক্যাল টু আর আই ইন্টু 1 প্লাস আলফা ডেলটি, এটা নিয়ে আমি ডিটেলে বলতেছি, ঠিক আছে। কার পরিচয় কি এটা আমি আবার লিখে দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই, প্যারা খাওয়া লাগবে না। তাড়াতাড়ি আলফার একক কি? আমরা ক্লাসটা আর 5-10 মিনিটে শেষ করে দিব, পরের পেজে আমরা জাস্ট গ্রাফ দেখবো, তারপর আজকের ক্লাসটা এই পর্যন্তই। হ্যাঁ, তারপরে কীভাবে আমার আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা কোশ্চেন প্র্যাকটিস করার কিছু কথা ছিল, বাট থ্যাঙ্কস টু আর টাইপরাইটার ভাই আমার কোশ্চেনই আনেনি। হ্যাঁ, মানে ঈদের ছুটিতে, ঠিক আছে, ও যে কোথায় গেছে আমি আর খুঁজেই পাইনি, কিন্তু পরের ক্লাসে তোমার কোশ্চেন টাইপ করে আনবো, প্যারা নেই। তাড়াতাড়ি আলফার একক কি? এই দেখো একটা অ্যান্সার দেয় না, সবগুলা ঘুমাচ্ছে। আচ্ছা আমি বলে দিই,
দেখো ভাই আলফার একক কীভাবে বের করবা? প্রথম কথা দেখো, একটু মাথার বুদ্ধিটা ইউজ করো। ডেল আর ইজ ইকুয়াল টু আলফা আর আই ডেল টি। এই সাইডে কী দেওয়া? রোধ। এই সাইডে দেওয়া কি? রোধ। বাম সাইডে যদি রোধ হয় অবশ্যই ডান সাইডেও তো রোধই হতে হবে। বাম সাইডে রোধ হলে সমান সমান দিছো না, এটা রোধ হলেও কি ভাই এটাকেও রোধ হতে হবে। ইয়েস, তার মানে আমার এটার একক কি? ওহম। তার মানে ওভারঅল আলফা আর আই ডেল টিরও একক কি? বা ওহম হইতে হবে। এর মধ্যে ভাই আর আইয়ের একক তো ওহম আছেই। ডেল টি মানে কি ভাই? টেম্পারেচার না? টেম্পারেচার একক কি ভাই? টেম্পারেচার একক হলো কেলভিন বা সেলসিয়াস, তাই না? এটা তো জানো। কেউ যদি না জানো খাতার পাশে লেখো, কেলভিনের পরিবর্তন আর সেলসিয়াসের পরিবর্তন একই, ঠিক আছে? 25 ডিগ্রি আর 20 ডিগ্রির মধ্যে পার্থক্য যদি তোমার 5 হয়, সেমভাবে তুমি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে মাইনাস দিলে একই আনসার আসবে, ঠিক আছে? ওকে, তার মানে ভাই ডেলটির একক কী হবে? সেলসিয়াস বা কেলভিন। ধরো আমি এসআই ধরলাম, কেলভিন ধরলাম। এখন তার মানে কী ভাই? কেলভিনকে কাটাকাটি করতে হবে। কে কাটবে? একজনই আসবে আলফা। তার মানে ভাই আমার আলফার একক কী হবে ভাই? কেলভিন ইনভার্স, ঠিক আছে? বুঝছো? তার মানে এখানে আমি আলফার একক কী লিখতে পারি? আমার এখানে আলফার একক হবে কেলভিন ইনভার্স বলতে পারো, বা সেলসিয়াস ইনভার্স 1 বলতে পারো। এটা হলো ভাই আমার আলফার একক। হ্যাঁ, একজনও বলে নাই, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে ভাই কেলভিন ইনভার্স 1। ভাই কমার্সের পক্ষ থেকে সালাম। প্রো, তোমাদের কমার্সের আমি কয়েকটা টার্ম শিখতেছি, জাবেদা, তারপরে হলো কি বলে আরেকটা আমি ওয়ার্ড শিখছিলাম অনেক কষ্ট করে, এবার ভুলে গেছি। জাবেদাটা ঠিক আছে না? আমি জাবেদার কনসেপ্ট জানি না, জাস্ট নামই শুনছি। জাবেদা শিখে না পরে কোন ক্লাসে পরে আমি এটাও জানি না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ভাই আমি এটার পরিচয়গুলো জানি। সেটা হলো আরএফ কী ভাই? আমার আরএফ হলো আমার শেষ তাপমাত্রা, সরি শেষ রোধ, ঠিক আছে? বা ফাইনাল রোধ, ঠিক আছে? শেষ রোধ বা ফাইনাল রেজিস্ট্যান্স। এই যে আরআই যাকে দেখতেছো, এটা হলো আমার আদি রোধ। এখন এই আদি রোধ নিয়ে অনেক জায়গাতে আমি দেখি কিছু কনফ্লিক্ট আছে, মানে কিছু মারামারি আছে। অনেকে বলে যে আরআই মানে কি, আদি রোধ মানে কি এটা 0 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াসেই হইতে হবে, কোনো দরকার নেই, ঠিক আছে? ধরো তোমার কোশ্চেনে বললো যে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করা হলো, রোধ বের করো, তুমি ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করে দিবা। অনেক বইতে দেখবা 2 বার ইউজ করা হয়েছে, যেমন আমাকে একবার এটা হাবিব দেখাইছিল, ঠিক আছে? তোমাদের এবার 23-এর বুয়েটের সেকেন্ড, সরি বুয়েট অ্যান্ড ডিউ সেকেন্ড, ওকে? তো ও আমাকে বলছিল যে ভাই এই ফর্মুলাটাকে আমি 2 বার ইউজ করবো। তখন আমি বললাম যে না ভাই, করা লাগবে না, তুমি এটাকে একবার ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে? এটাকে জাস্ট একবার ইউজ করলেই হয়ে যাবে, তোমার এটাকে 2 বার ইউজ করা লাগবে না, ওকে? তার মানে কি আমার আড়াই কি ভাই? এটা আমার আদি রোধ, হ্যাঁ, বুঝে গেছে? আদি রোধ 0 ডিগ্রি আর 20 ডিগ্রি সেলসিয়াসে যে হতে হবে এমন কোনো কথা নাই, ক্লিয়ার? আচ্ছা, তারপর আমার ডেলটি কী ভাই? ডেলটি তুমি বুঝতেই পারতেছো, তাপমাত্রার পার্থক্য বা টেম্পারেচার ডিফারেন্স। আর ভাই আমাদের এখানে আলফাকে, আলফা হলো আমাদের দা কনস্ট্যান্ট, ঠিক আছে? সবার পরিচয় ক্লিয়ার? আচ্ছা, জাবেদা, রেওয়াই মিল আর হলো খতিয়ান। আচ্ছা, জাবেদার ওয়ার্ডটাই শুনছি, বাকিটা আমি শুনিনি। আরেকজন হলো আমার ইন্ট্রোডাকশন হলো কি বলে কপি করতেছে, ওকে? এইবার আমরা এই আর এফ ইজ ইকুয়াল টু আর আই ইন্টু 1 প্লাস আলফা ডেলটি এর গ্রাফ এখন আমরা আঁকবো, ঠিক আছে? এর গ্রাফ এখন ভাই আঁকা হবে। তো আমরা এখন রোধ ভার্সেস টেম্পারেচারের গ্রাফ আঁকবো, ঠিক আছে? আর এফ ভার্সেস ডেলটির গ্রাফ আঁকবো। তো আসেন সবার আগে আমরা কি করি বলতো ভাই? ফর্মুলাটা লিখে নেওয়া যাক। কী লেখা ভাই? আর এফ ইজ ইকুয়াল টু আর আই ইন্টু 1 প্লাস আলফা ডেলটি, যেভাবে আছে, ঠিক আছে? হালকা পাতলা আমাদের সরল রেখার আইডিয়াটা ইউজ করতে হবে। গুণ করে দাও, গুণ করে দিলে তোমার কি হবে? এখানে হবে তোমার আর আই, এখানে হবে তোমার আর আই, এখানে হবে আলফা ডেলটি। খেয়াল করো এই গ্রাফের এই সাইডে আছে কি ওয়াই, এই সাইডে কি আছে আমার এক্স, ঠিক আছে? সরি তোমাদের এক্স। আচ্ছা, এখন এখানে আমার আর এফ এর এই জায়গায় কি লিখতে পারি বলো তো? ওয়াই লেখা যায়, ওয়াই লেখা যায়। এইটাকে কি লেখা যায় বলো তো ভাই? দেখো এটা তো আমাদের এক্স, তাই না? এটা তো আমাদের ভাই এক্স, তাই না? এই জায়গাটা আমার এক্স, এই বাকি যে পোর্শনটা দেখতেছো এটা হবে কি আমাদের? এটা হবে আমাদের এম, আর বাকি যেভাবে পড়ে আছে সেটা কি আমাদের সি। মানে কি এটা ভাই ওয়াই ইজ ইকুয়াল টু একটা এম এক্স প্লাস সি এর গ্রাফ। আর ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি মানে কি? সি মানে কি? ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ, মানে কি ওয়াই এক্সের যে ইন্টারসেপ্ট, মানে ওয়াই থেকে কতটুকু কাট করছে। তার মানে ভাই এটার যদি গ্রাফ তুমি আঁকতে চাও, এটার যদি ভাই গ্রাফ যদি আঁকতে চাও, গ্রাফটা কি এরকম আঁকা যায় না? জি ভাই আঁকা যায়। এই যে অংশটা দেখা যাচ্ছে ভাই, এই যে অংশটা দেখা যাচ্ছে, এতটুকুর ভ্যালু কত ভাই? এতটুকুর ভ্যালু আমাকে দিবে আর আই, ঠিক আছে? অতটুকুর ভ্যালু দিবে কীভাবে? আমার আর আই। আর যদি কেউ বলে যে আমার এটা ঢাল কী হবে, ঠিক আছে? আর যদি কেউ বলে যে আমার এটা ঢাল কী হবে, সুন্দর লাগতেছে না? এটা ঢাল বা এমটা কী হবে? এমটা হবে আমার আর আই ইন্টু আলফা। এখন এই গ্রাফ নিয়ে তোমাকে চাইলে ডিফারেন্ট টাইপের কোশ্চেন দিতে পারে। ধরো তোমাকে এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিল, ধরো কথা কথা এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিল,
ধরো বললো 30 ডিগ্রি, এখন তো তোমাকে জিজ্ঞেস করলো, ধরো তোমাকে আলফার ভ্যালু দিয়ে দিচ্ছে, বললো কি আদি রোধ বের করো, বের করতে পারবে না, ট্যান থিটা ভ্যালু জানো, আলফা তোমাকে দিয়ে দিবে, জাস্ট ভাগ করলেই আড়াই চলে আসবে, ঠিক আছে। এই ছোটো ছোটো কোশ্চেন চাইলে এখান থেকে দিতে পারে। সো সবগুলো ভাই মানে ব্রেকডাউন করে দেখাচ্ছে, হ্যাঁ। সো ফোকাস দিয়ে ভাই দেখো, বুঝতে পারছো ভাই? জি ভাই বুঝে গেছে। এখন এখানে তোমাদেরকে আমি একটু অ্যাডভান্স চাইলে হালকা পড়াইতে পারি, ঠিক আছে। ভাইয়া আনাস ভাই ভার্সেস আবার চাই মানে, আচ্ছা ওকে। এখন দেখো এই গ্রাফটা নিয়ে তোমাকে হালকা একটু আমি আইডিয়া দিতে পারি, ঠিক আছে। মানে যাদের অনেক এক্সট্রা জানার ইচ্ছা তাদেরকে নিয়ে একটু বলি, ঠিক আছে। যদি এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, তোমাদের জাস্ট এতটুকুই ফোকাস, এর বাকি যে অংশটা দেখাচ্ছি এটা জাস্ট যাদের একটু ইন্টারেস্ট দরকার তাদেরকে দেখাচ্ছি। ব্যাপারটা হলো তুমি যদি টেম্পারেচার খুব বাড়ো, এরপর হয় কি ভাই তোমার গ্রাফটা সোজা থাকে না, তোমার গ্রাফটা তখন কি এরকম উঠে যায়, তোমার গ্রাফটা কি এরকম উঠে যায়। আর তুমি যদি টেম্পারেচার খুবই বেশি তুমি যদি ড্রপ করো, ড্রপ করতে করতে হয় কি ভাই একটা অবস্থা আসে, এরপর কি এটা একদম জিরো হয়ে যায়, বুঝছো। ড্রপ করতে করতে একটা অবস্থা আসে, এরপর কি ভাই এটা জিরো হয়ে যায়। এই যে কন্ডিশনটা এটাকে বলে তোমার সুপার কন্ডাক্টিং স্টেট, মানে যেখানে তোমার কোনো রোধ নাই, কিছু নাই, ধাম 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 কারেন্ট আর কি ফ্লো হচ্ছে, ঠিক আছে। এটা আমাদের সিলেবাসের মধ্যে নাই, এইটা আর এটা আমাদের সিলেবাসের মধ্যে নাই, ঠিক আছে। আমি জাস্ট এমনি থাকে বাদ দাও, মুছেই দিই আমি, হ্যাঁ। তাহলে তোমাদের তো ভাই ইন্টারেস্ট থাকে, ভাইয়া নর্মাল তো সবাই পড়তেছে, আমাদেরকে একটু কী বলে অদ্ভুত জিনিসপাতি পড়ান যেটা কেউ পড়তেছে না। তারপরে বুঝে গেছে আর এফ ইজিক্যাল টু আর আই ইন্টু 1 + আলফা ডেল টি, ক্লিয়ার। এটা কীভাবে পরিবাহীর জন্য ফর্মুলাটা আমাদের ইউজ হবে। গ্রাফটাও কীভাবে আমাদের ইজিলি ভাইয়া পড়া হয়েছে। ওকে ভাইয়া আমাকে চিনতে পারছেন? আপনার পোস্টে অফ অ্যান্ড কমেন্ট করি, কপি করা বলছিলেন সালামি দেবেন দেখে বলে, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। ঈদ, আচ্ছা ঈদ এখনো শেষ হয়নি তাই কিছু বলতে পারবো না। তার মানে কি ভাই আমার পরিবাহীর জন্য। এখন আসলে সেমি কন্ডাক্টরের জন্য একটু কথা বলে আসে। সেমিকন্ডাক্টর, দেখো সেমিকন্ডাক্টরের ব্যাপারটা কী ভাইয়া, দেখো সেমিকন্ডাক্টরের জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, অর্ধপরিবাহী, ঠিক আছে। সেমি কন্ডাক্টর, দেখো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্রাফটা এরকম আসে না, বুঝছো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্রাফটা এরকম আসে না, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্রাফটা কীরকম আসে সেটা নিয়ে এখন কথা বলবো। তো ব্যাপারটা হলো সেমিকন্ডাক্টরের যে জিনিসটা, যখন সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা পড়বা তখন এটা নিয়ে আমরা একদম ডিটেইলে কথা বলবো, ঠিক আছে। তখন এটা নিয়ে ভাই একদম ডিটেইলে বলা হবে, জাস্ট এখন হালকা পাতলা ভাই শোনো। ভাই আরআই এর সূত্র ইসাক স্যারের বুকে আছে এটা, হ্যাঁ এটা নিয়ে অ্যাডমিশন ইসাক স্যারের বই থাকার কথা, তো এটা নিয়ে অ্যাডমিশনে অলরেডি কোশ্চেন আসছে, এটা নিয়ে অ্যাডমিশনে অলরেডি কোশ্চেন আসা, ঠিক আছে। যদি থাকে তাও পড়তে হবে, যদি না থাকে তাও পড়তে হবে, ঠিক আছে। অলরেডি ভাই কোশ্চেন আসা এটা নিয়ে, ওকে। আচ্ছা হ্যাঁ কী জানি বলতেছিলাম, অর্ধপরিবাহী। যখন সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা পড়বা তখন দেখতে পারবা ভাই অর্ধপরিবাহী, তাই না, নাম শুনেই বুঝতে পারতেছো যে ভাই এখানে ফ্রি ইলেকট্রন ওইরকম নাই, হালকা পাতলা কিছু ইলেকট্রন আছে যারা ঘুরতেছে, বাট ভাই সবাই ফ্রি না। পরিবাহিতে তো ভাই ইলেকট্রনের কোনো অভাবই নেই, যে যার মতো ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। বাট সেমিকন্ডাক্টরে কি এত ফ্রি ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন আছে? দ্য অ্যান্সার না ভাইয়া নাই। তার মানে ভাই বলতে কি যাচ্ছে, বলতে যাচ্ছে হলো আমার এইটা যে সেমিকন্ডাক্টরে যখন তুমি টেম্পারেচার বাড়াবা, সেমিকন্ডাক্টরে যখন তুমি টেম্পারেচার বাড়াবা, হবে কি তোমার লাস্ট শেলে যারা বন্ধনে আছে, যে বলো না যোজ্যতা স্তরের ইলেকট্রন, ওরা কি ভাই ওই বন্ধন থেকে ভেঙে মুক্ত হওয়া শুরু করে। তার মানে কি ভাই টেম্পারেচার তুমি যদি বাড়াও, বন্ধন কি হয় ভাইয়া, বন্ধন ব্রেক করা স্টার্ট করে, ঠিক আছে, বন্ধন ভাঙে, ঠিক আছে, বন্ধন কি ভাঙা শুরু করে। মানে ধরো আগে পুরো এলাকায় 2টা ইলেকট্রন ঘুরে বেড়াইতো, এখন যখন তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, মানে ওদের মধ্যে মোটিভেশন আসতেছে, না আমরা কেউ কেস থাকবো না, আমরাও ঘুরে বেড়াবো। তারপর ধরো আরও 4জন তোমার সাথে জয়েন করলো, তাহলে বলো তো ভাই রোধ কী হলো, বাড়লো না কমলো? মানে পরিবাহিতা বাড়লো নাকি কমলো? ভাইয়া বাড়লো, কারণ কি ইলেকট্রন বেশি পেয়েছেন, চার্জ যখন বেশি ফ্লো হবে, তার মানে কি ভাই বন্ধন যখন ভাঙতেছে তখন ভাই কী হইতেছে, আপনার এন এর ভ্যালুটা বাড়তেছে। ভাই এন কে, ওই যে মনে আছে একক আয়তনে কি পরিমাণ ইলেকট্রন তোমার মুক্ত ছিল, তাই না, মুক্ত ইলেকট্রনের সংখ্যা, তার মানে কি আমার এনটা বেড়ে যাচ্ছে। এখন আপনার এনটা যদি বেড়ে যায়, তাহলে একটু দেখো তো, আসো মনে করে, তোমরা তো সব ভুলে গেছো। এই যে মনে আছে কেন আমি এগুলো পড়াচ্ছিলাম, খেয়াল করো। আর এন কীভাবে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে কি আপনার এন যখন বেড়ে যাচ্ছে রোধ কীভাবে কমে যাচ্ছে, ঠিক আছে। একটু কমন সেন্স দিয়ে ভাবো, তাহলে বেটার বুঝবা। মানুষ বেশি ঘোরাফেরার জন্য রোধ কীভাবে অবশ্যই কমে যাবে, তাই না। কারণ রোদের কাজ কি, রোদের কাজ হলো ভাই আমার মুক্ত ইলেকট্রনকে, মানে মুক্ত ইলেকট্রনের চলাচলকে কমানো। তার মানে আমার এন যদি বেড়ে যায়, খুবই সিম্পল লজিক কী হয়, আর কীভাবে কমে গেছে। তার মানে দেখতে পাচ্ছ টেম্পারেচার বাড়াইলে কিন্তু আমার রোধ কিন্তু কমে যাচ্ছে, মানে কি এরা দুজন কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর ব্যস্তানুপাতিক সম্পর্কে বা গ্রাফটা কীরকম হয়, গ্রাফটা হবে আমার এরকম।
তার মানে আজকের পর থেকে এই গ্রাফটা আবার আঁকি, গ্রাফটা এরকম। তার মানে আজকের পর থেকে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে পরিবাহিত তাপমাত্রা বাড়ালে কী হয়, রোদ বাড়ে, কেন বাড়ে, ওকে উইথ এক্সপ্লেনেশন দিয়ে দিবা। দেখেন ভাই, তাপমাত্রা বাড়ানো মানে কি, সংঘর্ষ বাড়তেছে, টাও কমে যাচ্ছে, টাও কমে যাওয়া মানে কি, বা আমার আর বেড়ে যাচ্ছে। আপনি খুশি? ও বললো যে হ্যাঁ ঠিক আছে, তার মানে কি ছেলের বেসিক ভালো। কেউ যদি জিজ্ঞেস করে বলো তো সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়ালে কী হয়, বা সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়ালে রিলেশনে ব্রেকআপ হয়, অনেক সিঙ্গেল মানুষ ঘুরে বেড়ায়, সিঙ্গেল মানুষ ঘুরে বেড়ায় মানে কি, আমার রোদ কি কমে যাচ্ছে, তাই না, হ্যাজিটেশন কমে যাচ্ছে। তার মানে কি আমার ওখানে তাপমাত্রা বাড়ালে কী রোদ কমে যাবে। মানে একই জিনিসকে বুঝাইতে চাইলে আমি তোমার মানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি, বাট যে কোনো একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে মনে রাখো। চিনতে পারছেন ভাইয়া? ইয়েস ভাইয়া চিনতে পেরেছি, ঠিক আছে। হয়তো বা তোমার আমি কমেন্ট ওই দিন পড়ছিলাম। তাহলে ভাই আজকে এই পর্যন্তই, এটাই তোমার লাস্ট স্লাইড, ঠিক আছে। এরপর আমরা রোদের পর থেকে ভাই আমরা কন্টিনিউ করব। কারো কোনো কনফিউশন আছে? আজকে এই পর্যন্তই ক্লাস। 1 ঘন্টা 31 মিনিট হয়ে গিয়েছে। চেঞ্জ করবো আমি স্লাইডটা, শেষ, ক্লাস খতম। কার কি কোশ্চেন আছে বলেন, আমি আর 4 মিনিট পর শেষ করে দিচ্ছি। আর আমি এটার স্লাইড হলো কি বলে হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে, বুঝছো, স্লাইডটা আমি কি বলে পোস্ট করে দেবো না, মানে স্লাইডটা পোস্ট করে দেবো না। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন, খুশি থাকেন, ঠিক আছে। আপনারা সবাই ঈদে আর কি কী বলে ভ্যাকেশনই কাটাচ্ছিলেন, বাট আমি এসে আপনাদেরকে জ্বালিয়ে একটু কী বলে পড়াশোনা করাই নিলাম, কারণ কয়েকদিন পর আবার তোমার ক্লাসের চাপ শুরু হবে, তাই না। তার চেয়ে ভালো একটু চলতরিতে একটু আগায় রাখো, বেটার। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আর লেকচার কেমন লাগলো একটু একটু বলেন, আমি এটা একটু সেভ করে নিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনাদের যদি কোনো কি বলে এটা কী নামে সেভ করা যায় বলো তো, চলো টু দিই, বেটার। আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা বলতে পারেন, ঠিক আছে। স্লাইডটা সেভ করে নিই। ভাইয়া ফার্স্টটুকু অ্যাটেন্ড করতে পারলাম না, সমস্যা নেই ভাইয়া, লেকচার অবশ্যই তোমার লাইভ তো ডিলিট করে দেওয়া হবে না, এখানেই থাকবে, ঠিক আছে। তো তুমি পিছনে যে লাইভ অবশ্যই দেখতে পারবা। তারপর আমি এই লাইভটাকে কি বলে ডাউনলোড করে ইউটিউবেও দিয়ে দিতে বলবো, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে ভাইয়া, কমার্সের স্টুডেন্ট হয়ে আপনার ক্লাস দেখি, ঠিক আছে, দেখতে থাকো, তাহলে তোমাকে সায়েন্স শিখাই দেবো। আই গেস আর কারো কোনো ধরনের কোনো কোশ্চেন নাই, তাহলে আমি এটা শেষ করতে পারি। তো যাওয়ার আগে আমি আবার একটা কথা বলি, ঠিক আছে, সবগুলো ব্যাচের জন্য একটা একটা লাইন মেসেজ দিয়ে যাই, ঠিক আছে। আবার কবে দেখা হবে, তাড়াতাড়ি আমি লেকচার 3 আনার ট্রাই করবো, ঠিক আছে, অ্যাটলিস্ট চ্যাপ্টারটা শেষ করতে হবে। আচ্ছা সেটা ভাই, তুমি যদি 24 ব্যাচ হও ভাই, ঠিক আছে, 24 ব্যাচের আমি একটা টেন্ডেন্সি দেখতেছি, তোমাদের এখন পরীক্ষা চলতেছে, তাই না, উদ্ভাসে। আবার উদ্ভাসের পরীক্ষা কন্টিনিউ হয়েছে কিনা জানি না। তো ভাই কয়টা লেকচার হবে টোটাল? 5টা থেকে 6টা, 5টা থেকে 6টা, ঠিক আছে। ডিটেইলে পড়বো, ধীরে ধীরে পড়বো, ঠিক আছে, হাসি মজা করে পড়বো, হ্যাঁ, আস্তে আস্তে পড়বো, এত প্রেশার নেওয়া লাগবে না, ওকে। কারণ মাঝে মাঝে কিছু আর্টিকেল বা কিছু ইনসিডেন্ট দেখলে মাঝে মাঝে মনে হয় যে আসলে ভুলকে, তুমি যদি তোমাদের স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো তোমরাও ঠিক, যদি মা বাবার পয়েন্ট অফ ভিউ থেকে দেখো তাহলে তারাও ঠিক। মানে মাঝে মাঝে হয় কি একদম ডিলেমার মধ্যে হয় যে কে আসলে ঠিক আর কে যে আসলে ভুল, এটা আসলে বোঝা অনেক টাফ হয়ে যায়, ঠিক আছে। এখন কিছু বলার নাই, আই হ্যাভ নো অপিনিয়ন অ্যাবাউট দ্যাট। কারণ কি তোমাদের এই যত বেশি বড় হবা তোমাদের মধ্যে তত বেশি মানে ছোটোবেলায় একটু চিন্তা করে দেখো, তোমরা কত হাসি খুশি ছিল, তাই না, খুব কথা বলতে ইয়ে করতে, বাট একটা মানুষ যখন বড় হয় ধীরে ধীরে ওর কিন্তু কথা ধীরে ধীরে কমে যায়, মানে ও কিন্তু ওর এনার্জি ধরো আগে অনেক বেশি ছিল কিন্তু আস্তে 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 কিন্তু কমে যায়, দেবায়ন কথা বলতে হেজিটেট করে, হিয়া বলতে, মানে কি এটাকে আমরা বলি ম্যাচুরিটি, ঠিক আছে, ম্যাচুরিটি আমি বুঝলাম, বাট ইন দ্য আদার সেন্স ওর ভিতরে যে হ্যাপিনেসটা বা পিসটা ওইটা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। সো এই জন্যই ভাই বলতেছি যে পড়তেছো, ঠিক আছে, খুব ভালো কথা, খুব রকেট সায়েন্সে যে পড়া পড়তেছো এটা না, নর্মাল পড়া, সিম্পল পড়া, জাস্ট একটু কষ্ট করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, হ্যাঁ। এখানে কোনো আইকিউর ব্যাপার স্যাপার নাই যে ভাই ওর আইকিউ খুব ভালো ও খুব উল্টায় দেবে না, এমন কোনো কিছু না। তোমার আইকিউ যাই হোক তোমার জাস্ট রেগুলার পড়তে হবে, ওকে। যদি ওর আইকিউ বেশি ভালো হয় ওর কি পড়তে কম হবে, তোমার আইকিউ যদি একটু ডাউন হয় তোমার কি পড়তে বেশি হবে, তাই না, এটা রিয়েলিটি, এটা অ্যাকসেপ্ট করে পড়তে হবে। সবার আইকিউ লেভেল কখনোই সেম হয় না। এখন এইটা বলে দোষ দেওয়া যাবে না, ভাইয়া ওর তো আইকিউ বেশি তাই ও ভাইয়া বেশি পারে, ও তো পড়ছো, তাই না, তুমি তো সেই কাজটাও করো নাই। তবে অ্যাট দ্য এন্ড এটাই বলবো যে 24-এর জন্য স্পেশালি বলবো যে ভাই এক্সাম চলতেছে, আমি জানি চ্যাপ্টার শেষ করতে প্যারা হচ্ছে, সবারই হয়,
আমি বলছিলাম শর্ট নোট বানাইতে, ঠিক আছে, 1-2 পেজের মধ্যে পুরো চ্যাপ্টারে সামারি করতে, বাট ভাইয়া ট্রাই করে যেতে হবে, ঠিক আছে, পরীক্ষা ছাড়া যাবে না। তোমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু রেস থেকে পিছায় যাচ্ছ। তোমরা ভাবো আচ্ছা ঠিক আছে পরীক্ষা দেওয়া লাগবে না, অন্য একদিন পড়ে নিব নে। ওই অন্য একদিন আর কোনো দিন আসে না, ওই অন্য একদিন আর কোনো দিনই আসে না। তোমরা জাস্ট তোমার প্রবলেমগুলো কিন্তু ফেস করতেছো না, তুমি কিন্তু অ্যাভয়েড করতেছো। বুঝা গেছে 24 ব্যাচ? তোমরা কিন্তু তোমার প্রবলেমগুলারে অ্যাভয়েড করতেছো। অ্যাভয়েড করে বেশি দূর যেতে পারবা না, অ্যাভয়েড করে বেশি দূর যেতে পারবা না। আজকে হোক বা কালকে হোক কিন্তু পড়তে হবেই। 25 ব্যাচের একটু ভালো করে শুনে রাখেন, আপনাদের সিনিয়র ভাইরা এখন এক্সাম অ্যাভয়েড করতেছে, কারণ কি কয়েকদিন পর বোর্ড পরীক্ষা, সারা বছর ঠিকমতো পড়ে নাই। তো 25টা যারা আসো, লেকচার আছে কীভাবে পড়তে হবে, ফ্রিতে আছে, সবই দেওয়া আছে, জাস্ট পড়তে হবে, ঠিক আছে। এখন থেকে যদি ভাই পড়ো তাহলে ভাই কিন্তু তখন প্যারা কম খাবা, নাহলে তখন কিছুই বুঝবা না, কোনটা থেকে কোনটা করবো, তখন দেখবে সবই ভাইয়া নৌকা একদম ডুবে গেছে, নৌকা একদম ডুবে গেছে। হয়তোবা তোমার পাবলিকে পড়ার যে একটা ড্রিম বা স্বপ্ন ছিল সেটা কিন্তু ভাই শেষ হয়ে যাবে। বুঝে গেছে? তো 25 ব্যাচকে স্পেশালি বলবো সেটা হলো কি ভাইয়া, এখন থেকে রেগুলার থাকো। আর 24 ব্যাচের ভাই ফাইট করতে হবে, ঠিক আছে। যতই পালাবা ও তোমার পিছে ততই বেশি ঘুরে আসবে, ওকে। সো ভাইয়া পালানো যাবে না, ঠিক আছে। কারণ এখন আপাতত এই 2টা ব্যাচটাই আর কি ঠিক করা যাবে। 26 ব্যাচের তো এখন বহুত সময় আছে, মানে ওরা এখনও উঠেই নাই, কলেজেই উঠে নাই। আর 23 ব্যাচ তো সব এক্সাম শেষই হয়ে গেল, খালি গুচ্ছ আর কৃষি আছে। আর ওদেরকে খুব একটা বুঝে এখন লাভও নাই, কারণ ব্যাপারটা হলো ওরা যা বুঝার বুঝছে, ওকে এখন যাই বলো ওর মাথায় কোনো কিছু ঢুকবে না, ঠিক আছে। 23 ব্যাচের কথা বলতেছে, কোনোটাই ভুল না, কোনোটাই খারাপ না, যার যেটা ভালো লাগে সেটাই করো, ঠিক আছে, বাট পড়াশোনাটা মেনটেন রেখো, ঠিক আছে। তাহলে শেষ করে দিলাম। তাহলে ভাই সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা। কিন্তু কথা হলো এখন এটা শেষ করে কীভাবে?